আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া আপুরা, আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা সবার একটু জানান। আজকে কি কলেজ করে আসলেন নাকি? ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কলেজে যে যাচ্ছেন কেমন চলতেছে? কলেজ কেমন হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার ক্লাসগুলো হচ্ছে যে আপনাদের সকালেই হইতো, কিন্তু দেখা গেছে যে আমাকে অনেকে অবজেকশন করতেছেন যে ভাই আমাদের 7টা বাজে থেকে কলেজ, 7:30 থেকে কলেজ, তো একটু আগে থেকে বের হতে হয়। এখন আমি যদি 6টা বাজেও দিই তাও দেখা যাচ্ছে যে আপনাদের সাথে সময় মিলতেছে না। আবার দেখা যাচ্ছে বিকেল টাইমটা হলো অনেকের জন্য সমস্যা, বা অনেকে হচ্ছে কলেজ থেকে এসে রেস্ট নেন। আমি আসলে বুঝতেছি না যে কোন সময়টায় ক্লাসটা নিলে আপনাদের এবং আমার সবার জন্যই ভালো হয়। তো এটা নিয়ে এখন একটু কনফিউজড আছি। আচ্ছা, আজকে ফার্স্ট কলেজে গেলেন, ওকে, ভেরি গুড, নমস্কার। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারে হচ্ছে আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো আমরা হচ্ছে যে আজকে আমাদের পর্যায়ভিত্তিক গতি লেকচার 4-এ চলে যাব, ঠিক আছে? তো আগের দিনের কোনো টপিকে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই ভাইয়াকে জানাবেন। তো আজকে হচ্ছে যে আমরা মূলত আজকে আমরা থিওরিটিক্যাল ক্লাস শেষ করে ফেলবো এবং কিছু অঙ্ক করব প্রত্যেকটা এর বেসিসে, এবং সেই সাথে নেক্সট আরেকটা লাস্ট ক্লাস থাকবে। সেই ক্লাসে হচ্ছে যে ভাইয়া রেকর্ডেড ক্লাস দিব, সেখানে হচ্ছে সব টপিকের উপর বা সব রকমের টাইপের ম্যাথ করায় দেওয়ার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে যে আজকের ক্লাসটা শুরু করে ফেলতেছি। কেমন? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। তো শুরু করি, ঠিক আছে? আজকে একটু ভাইয়ার তাড়াহুড়া আছে। হ্যাঁ, ভাইয়ার তাড়াহুড়া বলতে হচ্ছে মনে করেন আজকে সকাল থেকে খুব ব্যস্ত আছি। আমি 2:30 থেকে দুপুর 2:30 থেকে একটু আগে পর্যন্ত ল্যাব করছি। তো ল্যাব শেষে এখন ক্লাস নিতে আসলাম। ক্লাস শেষে আবার আমার থিসিসের কাজ নিয়ে বসতে হবে। রাত্রে 10টা বাজে আবার আমার থিসিস যে সুপারভাইজার আছেন তার কাছে আবার আমার ভাইবা আছে বা মিটিং আছে একটা, তার সাথে মিটিং করতে বসতে হবে সেখানে, ঠিক আছে? তো একটু আজকে তাড়াতাড়ি করব। হ্যাঁ, আপনারা সবাই একটু মনোযোগ দিবেন। আপনারা এগুলা জানেন সবাই সরল দোলক কি আসলে, ঠিক আছে? সরল দোলক কি? আমরা করি কি, একটা ভারী আয়তনহীন, হ্যাঁ, ভারী এবং আয়তনহীন একটা বস্তু, এটা কি হওয়া কখনো সম্ভব? এটা কিন্তু কখনো সম্ভব না। কিন্তু সরল দোলকের সংজ্ঞাটা হচ্ছে এমন যে একটা ভারী কিন্তু আয়তন থাকবে না এমন একটা বস্তুকে আমরা একটা সুতার সাহায্যে ঝুলাবো। তো সুতার সাহায্যে যাকে আমরা ঝুলাই তার নাম কি? বব। তার মানে ববটা কি হবে? ভারী এবং আয়তনহীন, ঠিক আছে? সেটাকে কি করব? সুতার সাহায্যে ঝুলাবো। সেই সুতার বৈশিষ্ট্য কি হতে হবে? সুতার বৈশিষ্ট্য হতে হবে যে অনমনীয় সুতা, ঠিক আছে? তারপরে দিয়ে হচ্ছে যে আপনার ওজনহীন ও অপ্রসারণশীল, ঠিক আছে? অপ্রসারণশীল। দেখেন, সরল দোলক কি? একটা ভারী আয়তনহীন ববকে যদি আমি একটা ওজনহীন, অপ্রসারণশীল ও অনমনীয় সুতার সাহায্যে ঝুলিয়ে দেই। কার সাহায্যে? সুতার সাহায্যে ঝুলিয়ে দেই। এই যে মনে করেন সেই সুতা, বিখ্যাত সুতাটা এটা, ঠিক আছে? যেখানে কি হবে? সে 4 ডিগ্রি, কত ডিগ্রি? 4 ডিগ্রি এর কম বা এর সমান, মানে থিটার মান হবে আপনার 4 ডিগ্রি এর কম বা সমান। এই পরিমাণ কৌণিক বিস্তার নিয়ে দোলকটা দুলতে থাকবে। মানে হচ্ছে 4 ডিগ্রি থেকে বেশি, 5 ডিগ্রি হবে না, 30 ডিগ্রি হবে না, 60 ডিগ্রি হবে না, 4 ডিগ্রি বা তার থেকে কম হইতে হবে, ঠিক আছে? এরকম বিস্তার নিয়ে যদি একটা দোলক দুলতে থাকে তাহলে তার নাম আমরা কি দিব? সরল দোলক। আর এটার সংজ্ঞার মধ্যেই বলা আছে যে সরল দোলক যেখানে দুলবে সেখানে কোনো কি থাকবে না? ঘর্ষণ থাকবে না। সুতরাং যেখানে হচ্ছে ঘর্ষণ থাকবে না তার মানে সেখানে বাতাসের বাধা বা অন্য কোনো বাধা নাই। তার মানে হচ্ছে আমাকে যদি ঘর্ষণ বল দিয়ে দেয় সেটা সরল দোলক হবে না, ঠিক আছে? সরল দোলকের ক্ষেত্রে কি হবে? কোনো ঘর্ষণ থাকবে না, সেখানে একটা ভারী আয়তনহীন ববকে বা বস্তুকে আমরা একটা অনমনীয়, ওজনহীন ও অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিব, যেখানে আমার থিটার মানটা থাকবে লেস দেন অর ইকুয়াল টু 4 ডিগ্রি। তাহলে তাকে আমরা কি বলবো? সরল দোলক বলবো, ঠিক আছে? তো আজকের টপিকের সব থেকে সহজ অংশ হচ্ছে এটা, যে সরল দোলক কাকে বলে এটা আমরা মোটামুটি জেনে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো ভাইয়া একটু করে বলে দিই আপনাদেরকে, আপনারা এগুলো জানেন, তারপরে বলতেছি। এই যে যেই পয়েন্ট থেকে আমি ঝুলিয়ে দিচ্ছি দোলকটার সুতাটা, যেই পয়েন্ট থেকে আমি ঝুলাচ্ছি সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? ঝুলন বিন্দু বলবো, ঠিক আছে? ধরেন আপনার এখান থেকে ঝুলাই দিছি, তাহলে ঝুলন বিন্দু এটা। এখন ধরেন এখান থেকে সুতাটা ঝুলাইছি, তাইলে কিন্তু ঝুলন বিন্দু আবার এইটা, ঠিক আছে? মানে সুতা যেখান থেকে ঝুলবে সেটা হচ্ছে ঝুলন বিন্দু, এই হচ্ছে কথা। তো মনে করেন এই ঝুলন বিন্দুকে ভাইয়া এ ধরলাম, ঠিক আছে? তারপরে এই যে এই ববটাকে ঝুলাইছি না, ঠিক আছে? এটাকে কি? এটাকে বলবো আমরা বব।
এটা কি হবে, ভারী হবে কিন্তু আয়তনহীন হবে, ঠিক আছে। এখন দেখেন এই ববটা ভাইয়া সুবিধার জন্য একটা গোলাকার বস্তু নিছি। কেন গোলাকার বস্তু নিছি? কারণ আমরা জানি গোলাকার বস্তু বা বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে তার ভর কেন্দ্রটা হচ্ছে কোথায় থাকে, মাঝামাঝি থাকে। তো আপনি বলবেন ভাইয়া আমি এটা নিব না, আমি হচ্ছে যে একটা চার কোণা বস্তু নিব বা চতুর্ভুজ নিব, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এর ক্ষেত্রেও কি হবে, এর দুটা কর্ণ আঁকলে এর ভর কেন্দ্রটা হচ্ছে এই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে ভর কেন্দ্রটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলতেছি আমি, দেখেন এই যে এইখান থেকে এইটুকু কি, এইটুকু হচ্ছে আপনার সুতার দৈর্ঘ্য, এইটুকু কি আপনার সুতা, ঠিক আছে। সুতার দৈর্ঘ্যকে আমরা এল বলবো। আর এইখান থেকে এইটুকু হচ্ছে, এই যে দেখেন এইখান থেকে এইটুকু হচ্ছে এই বৃত্তাকার অংশটার কি ব্যাসার্ধ, ঠিক আছে। এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ভর কেন্দ্র। মানে হচ্ছে কোন একটা বস্তুর মাঝে যেই বিন্দু দিয়ে তার টোটাল ভরটা ক্রিয়া করে তাকে আমরা কি বলতেছি, তার ভর কেন্দ্র বলতেছি। তো সুতার শেষ প্রান্ত থেকে ভর কেন্দ্র পর্যন্ত যেইটুকু দূরত্ব, এইটুকুকে আমরা কি বলতেছি, ব্যাসার্ধ বলতেছি, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আপনার এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য, মনে করেন এ থেকে বি পর্যন্ত এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর বি থেকে সি পর্যন্ত এইটুকু হচ্ছে কি এই বৃত্তাকার অংশটার ব্যাসার্ধ বা ভর কেন্দ্র থেকে সুতাটার দূরত্ব। এখন এখানে চার কোণা বস্তু হলে আপনি কি করতেন, এইখান থেকে ওইটুকুর মনে করেন সুতাটা এখানে, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব নিতেন, ঠিক আছে। ব্যাপারটা এরকম। তো আমাদের কখনো চার কোণা বস্তু থাকে না, আমাদের সরল দোলকের ব্যাপারটাই হচ্ছে এরকম, অনেকটা এরকমই থাকে, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে কি দেখবো, এখান থেকে দেখবো যে এই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য কত। এই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে, কার্যকরী দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য যোগ ববের ব্যাসার্ধ, ঠিক আছে। তো সুতার দৈর্ঘ্য এল আর ববের ব্যাসার্ধ হচ্ছে আর। এই দুইটাকে যদি আপনি যোগ করেন তাইলে হচ্ছে যে আপনি সরল দোলকের যে কার্যকরী দৈর্ঘ্য সেটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি এইটুকুতে কারো কোনো সমস্যা নাই, এইগুলো আপনারা একটু করে পড়ে নেবেন, ঠিক আছে। তো এখন হচ্ছে যে মূল ঘটনায় চলে যাই। মূল ঘটনা এর আগেও আপনাদেরকে একবার দেখাইছিলাম, আরেকবার দেখাই আজকে। মনে করেন এই হচ্ছে আপনাদের দোলক, ঠিক আছে। দোলকরে আমরা করলাম কি 4 ডিগ্রিতে নিলাম, মনে করেন এটা 4 ডিগ্রি, ভাইয়া রাখায় সমস্যা আছে, এটা কিন্তু 4 ডিগ্রি হতে হবে মিনিমাম, সরি ম্যাক্সিমাম, ঠিক আছে। তো ওকে যখন এখান থেকে এখানে নিয়ে যাব, হ্যাঁ, ও কি করবে, ও তো দুলবে, ও এখান থেকে এখানে যাবে, তারপরে এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে ব্যাক করবে। এইটাই তো দোলকের ধর্ম, তাই না? সরল ছন্দে স্পন্দন করবে সে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে সে এখানে কেন আসতেছে? কারণ এই পর্যন্ত, এইখান থেকে যে এই পর্যন্ত সে গেছে, এই পর্যন্ত তার বিস্তার হচ্ছে সর্বাধিক। এই পর্যন্ত তার বিস্তার কি সর্বাধিক, মানে হচ্ছে, আচ্ছা এখানে চিত্রটা কেমন হবে আমি বলি। 4 ডিগ্রি যদি নেই না, আসলে যদি 4 ডিগ্রি নেই তাহলে চিত্রটা কিন্তু অনেক কাছাকাছি হবে। মনে করেন এই জিনিসগুলো ভাই একটু ছোট করে আঁকি, হ্যাঁ, ছোট করে আঁকলে সুবিধা হবে। এই যে মনে করেন এটা হচ্ছে যে আপনার বব, হ্যাঁ, তো আমি যদি 4 ডিগ্রি নেই, 4 ডিগ্রি মনে করেন একদম এরকম কিছু একটা হবে, ঠিক আছে। এরকম কিছু একটা হইলে দেখেন তো এই জিনিসগুলো কি খুব কাছাকাছি হবে না? মানে একটু কিন্তু উঠছে, কিন্তু খুব কাছাকাছি হবে। এইটুকু যদি 4 ডিগ্রি হয়, তাও হয় নাই, আরো কাছাকাছি হবে, ঠিক আছে। তাহলে মনে করেন তখন যদি আপনি এখান থেকে এখানে লাইনটা নেন, দেখবেন যে একই রেখা বরাবর হয়েছে, অনেকটা কি হবে, একই রেখা বা সরল রৈখিক হয়েছে, ঠিক আছে। যে এখান থেকে সে এখানে যাবে, আবার সে এখান থেকে এখানে আসবে, হ্যাঁ। তো দেখবেন যে জিনিসটা কি হবে, তিনটারে যদি যোগ করেন হালকা একটু এদিক সেদিক হবে বা হালকা উঁচু নিচু হবে, কিন্তু হচ্ছে একই কাছাকাছি থাকবে। কারণ কি 4 ডিগ্রি, 4 ডিগ্রি কিন্তু খুব কম, এটাও 4 ডিগ্রি হয় না, এটা 4 ডিগ্রি থেকে অনেক বেশি হয়েছে, ঠিক আছে। তো তখন দেখা যাবে যে আপনি এই সরলরৈখিক গতিটা পাবেন, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে আসতেছে, যাচ্ছে আসতেছে। তো আমরা কি স্পন্দন গতি না, আপনার সরল ছন্দিত স্পন্দন কিন্তু একটা স্পন্দন গতি হতো। এই স্পন্দন গতিটা কি টু অ্যান্ড ফ্রো, মানে অগ্র পশ্চাৎ। এই যে দেখেন সে কিছুক্ষণ অগ্রে যাবে, কিছুক্ষণ পশ্চাতে যাবে, কিছুক্ষণ অগ্রে কিছুক্ষণ পশ্চাতে, এই তো ঘটনা। এখন এই ঘটনাটা আমরা যখন হচ্ছে ওই যে বড় করে আঁকি তখন জিনিসটা মনে হয় বৃত্তাকার, ঠিক আছে। জিনিসটা এরকম বৃত্তাকার মনে হয়, আসলে কিন্তু জিনিসটা বৃত্তাকার না। যেহেতু কোণের মানটা ছোট, সেহেতু জিনিসটা হচ্ছে কি অনেকটা সরলরৈখিক হয়। এই কারণে এই যে এখান থেকে সামান্য একটু যায়, সামান্য একটু আসে, সামান্য একটু যায়, সামান্য একটু আসে। তার মানে কি রেখাটা মানে অনেকটা সরলরৈখিক একটা গতিপথ উৎপন্ন করে, ঠিক আছে। তখন হচ্ছে যে আপনি স্পন্দন গতির সাথে মিলাইতে পারবেন। তো আচ্ছা যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে মোটামুটি এইটা। তো এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি ভাইয়া, হচ্ছে যে আপনাদের সুবিধার জন্য এখন হচ্ছে বড় করে আবার চিত্রটা আঁকবো, হ্যাঁ। ছোট করে আঁকলাম কারণ হচ্ছে যে আপনাদের ওই 2 and 4 এর ব্যাপারটা একবার দেখানোর জন্য। এখন যদি বড় করে আঁকি, তো এখন ও যখন এখান থেকে এখানে ব্যাক করতেছে, ভাইয়া কিন্তু আগের বার বলছিলাম যে একটা রিস্টোরিং ফোর্সের জন্য সে ব্যাক করে। এখন দেখেন ববের তো একটা ওজন আছে, তাই না? ববের ওজন W = mg হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল, আবার সুতার একটা টান আছে যেটা উপরের দিকে ক্রিয়াশীল। তো ববটা যখন স্থির অবস্থায় আছে তখন হচ্ছে কি এই টান আর এই mg দুইটা কি সমান হয়, দুইটা সমান হওয়ার কারণেই সে কি স্থির অবস্থায় থাকে। এখন যখন সে এখানে আছে তখনও তো আপনার সুতার টানটা আছে, তাই না? তখনও কিন্তু সুতার টানটা আছে। আবার দেখেন এখানেও কি তার ওজনটাও তো ক্রিয়াশীল আছে, এখানে mgটাও এখানে ক্রিয়াশীল। আবার মনে করেন এই কোণটা কত, 4 ডিগ্রি থেকে কম, ভাইয়া থিটা ধরে নিলাম, ঠিক আছে। তো এখন দেখেন যেহেতু এখানে এই অবস্থায় আছে, আমি করলাম কি এটাকে পিছনের দিকে বর্ধিত করলাম। বর্ধিত করলে দেখেন তো এইটা আর এইটা কি পরস্পর সমান্তরাল রেখা, কারণ হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল দুইটাই, ঠিক আছে।
আবার এই রেখাটা কি, এই দুইটা সমান্তরাল রেখার ছেদক, তার মানে কি এই কোণ আর এই কোণ কি, এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এটা যদি থিটা হয় এটাও কি হবে, থিটাই হবে। ঠিক আছে, তাহলে এটা যদি এমজি হয় তাহলে এই জায়গাটার মান কত হবে, এমজি কস থিটা। আর এই দেখেন এই এমজি কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, দুটো উপাংশে ভাগ করতে পারি। এটা যদি এমজি কস থিটা হয় এটার সাথে 90 ডিগ্রি কোণে এখানে কি হবে, এমজি সাইন থিটা, তাই না? তার মানে এই যে দেখেন আমি বললাম কি এখানে যখন গেল এখান থেকে সে যখন আবার ব্যাক করতেছে তাহলে তো এদিকে একটা ফোর্স লাগবে, সেই ফোর্সটা কে দিচ্ছে, এই এমজি সাইন থিটা। মানে ওজনের যে লম্বিক উপাংশ সেটা হচ্ছে যে আপনার ওই রিস্টোরিং ফোর্স বা হচ্ছে যে আপনার এমজি সাইন থিটা, সে হচ্ছে যে এদিকে বল প্রয়োগ করতেছে, দ্যাটস হচ্ছে যে আপনার সরণটা এদিকে, সরি ত্বরণটাও এদিকে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ঘটনা কি দাঁড়ালো, এই এমজি সাইন থিটা কি আপনার বস্তুটা আবার এদিকে আসার জন্য দায়ী। তো সে এদিকে আসবে, আস্তে আস্তে আবার হচ্ছে এদিকে উঠবে, উঠার পরে আবার এদিক থেকে রিস্টোরিং ফোর্স উৎপন্ন হবে, আবার এদিকে নামবে। তার মানে কে দায়ী হলো, এই এমজি সাইন থিটাটা দায়ী হলো। ঠিক আছে, তো এখানে হচ্ছে মোটামুটি ঘটনা এটা। তাহলে এখন আপনারা এইটুকু বুঝছেন কিনা বা এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানান, দ্রুত জানান, কারো কি কোনো সমস্যা আছে কিনা দেখি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, বা হচ্ছে আরেকবার বলতে হবে কিনা সেটাও জানান। ঠিক আছে, কারো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ঠিক আছে ভাইয়া, তাহলে একটু এগিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমরা কি জানি, রিস্টোরিং ফোর্সের কারণে এদিকে একটা ত্বরণ হচ্ছে, তাই না? আর ত্বরণ হওয়া মানে কি আমরা কি জানি যে আপনার এফ ইকুয়াল টু কি এম এ, তাই না? এটা ধরেন রিস্টোরিং ফোর্সটা বা এই ফোর্সটা এফএস, এই এফএসটা হচ্ছে আপনার রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, তো আমরা রিস্টোরিং ফোর্সের কারণে ত্বরণ পাচ্ছি, তাহলে আমি এই সূত্রতে ফেলতে পারি এফএস ইকুয়াল টু কি এম এ, বলতেই পারি আমি। হ্যাঁ, তাহলে এটা যদি হয়, এখন দেখেন আবার এফএস ইকুয়াল টু কি এমজি সাইন থিটা, এফএস ইকুয়াল টু কি এমজি সাইন থিটা। তো এখানে আরেকটা ঘটনা আছে, আপনারা একটা জিনিস দেখেন, আপনাদেরকে শুরুর ক্লাসে কিন্তু ভাইয়া দেখাইছিলাম জিনিসটা, যে আমরা ধরছি কি সরণটা এদিকে পজিটিভ ধরছি। তো সরণ যদি এদিকে পজিটিভ হয় তার মানে কি আপনার ফোর্সটা কি উল্টা দিকে, বা এই যে রিস্টোরিং ফোর্সটা কি উল্টা দিকে আছে, তার মানে কি এফ সমানুপাতিক মাইনাস এক্স, তাইলে না আমার ইয়ে হবে কি বলে সরলচালিত স্পন্দন হবে, এটা তো আমরা জানি আগে থেকে। আবার এ সমানুপাতিক মাইনাস এক্স, কারণ কি সরণ আর ত্বরণ বিপরীতমুখী, সরণ আর বল কি বিপরীতমুখী। তাইলে এখন দেখেন, তাইলে হচ্ছে আমার এই এফএস এর মানটা কি, এফএস এর মানটা হচ্ছে নেগেটিভ হবে না, সরণের সাপেক্ষে কি এফএস এর মানটা নেগেটিভ হবে। তাইলে আমরা কি বলতে পারি যে আপনার এফএস এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই মাইনাস এমজি সাইন থিটা, মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাসটা দ্বারা বোঝাচ্ছে সরণটা, সরণের সাথে বলটা হচ্ছে উল্টা দিকে, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখন দেখেন তাইলে আমরা এফএস এর জায়গায় কি দিব, মাইনাস এমজি সাইন থিটা ইকুয়াল টু এম এ। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই এম আর এম কাটাকাটি, অতএব এ ইকুয়াল টু মাইনাস জি সাইন থিটা। তার মানে আপনাকে যদি বলে যে ওর যে কোনো একটা মোমেন্টে, মনে করেন যে আপনার থিটার মান দেওয়া আছে, যে কোনো একটা মোমেন্টে ওই থিটার মান অনুযায়ী বলে যদি আপনার ত্বরণ কত, ত্বরণটা হচ্ছে এটা মাইনাস জি সাইন থিটা, মাইনাস জি সাইন থিটা। তো এইভাবে আপনারা ত্বরণ বের করতে পারেন। আচ্ছা এইটাও গেল। তো এখন এই জিনিসটাকে আমরা আরেকটু ডেসক্রাইব করব, আরেকটু ডেসক্রাইব কিভাবে করব দেখেন, এখন দেখাচ্ছি, মানে বইয়ের কিছু সূত্রের সাথে মিলাবো। হ্যাঁ, তো এইটুকু তো আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, এইটুকু যদি ক্লিয়ার হন তাহলে এখন দেখেন ভাইয়া এই চিত্র থেকে আপনারা ওই জিনিসটা পুরোপুরিভাবে বুঝতে পারবেন না। ভাইয়া এবার হচ্ছে বাস্তব চিত্রের মতো করে আবার আঁকি। ওই যে বাস্তব চিত্রটা শুরুতে একবার আঁকলাম না, এই যে এরকম 4 ডিগ্রি হইলে এরকম কাছাকাছি থাকবে, সামান্য উঠবে, এটা কিন্তু বাস্তব চিত্র মোটামুটি। ঠিক আছে, যে থিটার মান যেখানে আপনার 4 ডিগ্রি সমান বা কাছাকাছি এরকম চিত্র। তো এখন দেখেন মনে করেন এটা হচ্ছে আমার এ পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে যে আমার বি পয়েন্ট, আর এটা হচ্ছে আমার সি পয়েন্ট। ঠিক আছে, তো এদিকে থেকে এদিকে গেলে তার সর্বোচ্চ বিস্তার হয়েছে। তো এটা মনে করেন যে এখান থেকে এখানে সে কতটুকু গেছে, মনে করেন এক্স পরিমাণ গেছে। ঠিক আছে, কতটুকু গেছে, এক্স পরিমাণ গেছে। তো এখন এটার ক্ষেত্রে এটার জন্যই তো আমি রাশিমালাটা প্রতিপাদন করছি। এটা ভাইয়া ওই আগের চিত্র যেটা দেখিয়েছি সেটা কিন্তু একটু বড় করে আঁকানোর জন্য আর কি, আর কিছু না, কিন্তু চিত্র কিন্তু অরিজিনালি এরকম হবে। ঠিক আছে, তো এখন দেখেন তাইলে এখান থেকে যদি আমরা দেখি, আমরা এই দৈর্ঘ্যটা, এই যে দেখেন এ থেকে এই যে সি এর প্রান্ত এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এ থেকে সি এর এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা কি আমার টোটাল কার্যকরী দৈর্ঘ্য না? কার্যকরী দৈর্ঘ্য কি আপনার সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে এই ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তো আমি এটুকু কি বলতে পারি, এল বলতে পারি। তো এটাকে মনে করেন আমি ভূমি ধরলাম, আর এটা যদি আমার কোণ হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটা কি লম্ব, আর এটা কি অতিভুজ। তো এই লম্বের মধ্যে কি আছে, বি থেকে সে যদি সিতে যায় তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে এই এক্সটা নির্দেশ করতেছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া এটা আপনি সর্বোচ্চ বিস্তার এ দিলেন না কেন? হ্যাঁ, এটা সর্বোচ্চ বিস্তার এও হইতে পারে, এক্স এর ভ্যালু যে কোনোটাও হইতে পারে। ঠিক আছে, সেই জন্য আর আমি বলিনি। তো এখন দেখেন তাইলে এখান থেকে আমরা কি করতে পারি, সাইন থিটা ইকুয়াল টু কি,
sin θ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ না, লম্ব কত x আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ab, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত ab। তো এখন দেখেন আপনার এটা যদি l হয় এটা তো অবশ্যই l, কারণ a থেকে b পর্যন্ত এটা কি, এইটুকু হচ্ছে যে আপনার এই যে এই পর্যন্ত যে দূরত্ব সেটা তো ওই সরল দোলকের মেইন দূরত্বটাই, তাই না? তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব তো সেম আপনার ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন আপনি কি x বাই l বলতে পারেন টোটালটা, ঠিক আছে, মানে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান সমান, এই জন্যই, কারণ কি এই একই জিনিসকে তো ওখানে নিছি, তো এটার যেই টোটাল দৈর্ঘ্য হবে এটার দৈর্ঘ্য তো সেমই হবে। তো এখন কি x বাই l, তো এখন আপনি দেখেন এখান থেকে আপনি কি বলতে পারেন মাইনাস জি ইন্টু এক্স বাই এল, এটা আপনি বলতে পারেন ইজিলি চাইলেই, ঠিক আছে। তো এখান থেকে আবার খেয়াল করেন মাইনাস ডি বাই এল ইন্টু এক্স, আমি এটা লিখতে পারি, হ্যাঁ। তো এখন দেখেন জি এর মান কি ধ্রুবক, এল এর মান কি ধ্রুবক না, জি এর মানও ধ্রুবক, এল এর মানও ধ্রুবক, তার মানে এই টোটাল জিনিসটাকে একটা ধ্রুবক সংখ্যা বা একটা ধ্রুব সংখ্যা নির্দেশ করতেছে। এখন আমরা আগে সূত্রে কি দেখে আসছি, সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে আমরা আগে সূত্র প্রয়োগ করছি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো আবার এখান থেকে পাইতেছি কি a ইকুয়াল টু মাইনাস জি ডিভাইডেড বাই এল ইন্টু এক্স, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো দুইটাকে যদি আমরা আবার তুলনা করি, তুলনা করলে আমরা কি পাই দেখেন তো, a আছে মাইনাস মাইনাস আছে, তার মানে এইটা ইকুয়াল টু এটা, তার মানে ওমেগা স্কয়ার ইকুয়াল টু জি বাই এল। দেখেন নতুন একটা সূত্র পাইছি আবার, ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি জি বাই এল, অতএব ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই এল। তার মানে আপনি যখন সরল দোলক করবেন, সরল দোলকের বেলায় আপনার ওমেগার ভ্যালুটা আপনি কি পাবেন, রুট ওভার জি বাই এল পাবেন, ঠিক আছে। আচ্ছা এইটুকু কি সবার ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান দেখি। আটকে গেছে ভিডিও, কোথায় আটকে গেছে? এখন কি দেখা যাচ্ছে নাকি আটকে আছে? হ্যালো, দেখা যাচ্ছে কি না ভাইয়াকে একটু জানান তো কষ্ট করে। মানুষ কম থাক, মানুষ নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে, ওটা কোনো ইস্যুই না। আপনারা কি আছেন? যদি ক্লিয়ার হয় ভাইয়াকে একটু বলেন। এখান থেকে আমরা কিন্তু একটা নতুন সূত্র আনছি, ওমেগা ইকুয়াল টু কি রুট ওভার জি বাই এল পাইছি আমরা, ঠিক আছে। তো ভাইয়া এটা একটু মুছে দেই। তো এখন দেখেন এখান থেকে আমরা একটু সূত্র আনবো এখন, ঠিক আছে। কি সূত্র আনবো সেটা দেখেন, আপনারা এই সূত্রটা জানেন আগে থেকেই, হ্যাঁ। তো সূত্রটা আপনারা কি জানেন, আপনারা কিন্তু জানেন টি ইকুয়াল টু কি 2 পাই বাই ওমেগা, এটা আমরা আগেই শিখছিলাম। আবার এখান থেকে আমরা মাত্র কি পাইলাম, মাত্র পাইলাম হচ্ছে ওমেগা ইকুয়াল টু রুট ওভার জি বাই এল পাইলাম, তাহলে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার জি বাই এল, ঠিক আছে। তাহলে 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি, ঠিক আছে, এই কিন্তু ঘটনা। তো এখন দেখেন এইটা কি আপনার, এটা হচ্ছে পর্যায়কাল না, এটা কার পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল, কারণ সরল দোলকের জন্য করতেছি, তার মানে সরল দোলকের পর্যায়কালের সূত্র কি দাঁড়াইলো, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জে জি দাঁড়াইলো, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আচ্ছা এখন ক্লিয়ার ভাইয়া, ওকে ভাইয়া, ঠিক আছে। তাইলে এই যে দেখেন আপনারা এই সূত্রটা রেগুলার ইউজ করেন, এই সূত্রটা কিভাবে আসলো সেটাও আমরা মোটামুটি দেখে ফেললাম। ও আচ্ছা, ওমেগার বেলা আর একটা কি জিনিস ছিল, ওমেগা ইকুয়াল টু কি ছিল রুট ওভার কে বাই এম, ঠিক আছে। তাইলে দেখেন আপনাকে যদি কখনো বলে দেয় যে বল ধ্রুবক এত, তারপরে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ এত, তারপরে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য এত, ঠিক আছে, এরকম কিছু জিনিসপাতি যদি বলে দেয়, তো আপনি দুইটাকে তো ইকুয়াল করে আপনি বাকি জিনিসগুলো বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। মানে হচ্ছে যে আপনার কে বাই এম আর জি বাই এল এর মধ্যে সম্পর্ক আপনি পেয়ে গেছেন এখান থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এখন দেখেন তাহলে হচ্ছে আমরা টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারলাম, হ্যাঁ। তো এই হচ্ছে এই জায়গার মোটামুটি ঘটনা, যে কিভাবে আমার সূত্রটা আসলো, কিভাবে কি হইলো, ঠিক আছে। তো এখন দেখেন সরল দোলকের যে দোলনকাল, ঠিক আছে, সরল দোলকের দোলনকাল, এই টোটাল জিনিসটার উপর আপনাদের বইতে 4টা সূত্র আছে। তো ভাই এখন সূত্রগুলো আস্তে আস্তে দেখায় দিব, কেমন? আচ্ছা, সরল দোলকের দোলনকালের যে সূত্রগুলি সবসময় মনে রাখবেন যে এই সবগুলা সূত্রের প্রথম শর্ত হচ্ছে যে আপনার থিটার মান বা কৌণিক বিস্তারের মান হচ্ছে 4 ডিগ্রির কম বা সমান হইতে হবে, এর বেশি কখনোই হওয়া যাবে না। বেশি হইলে ওটার আপনি আর সরল দোলন বলতে পারবেন না, বা ওটার সরল দোলকের কোনো বৈশিষ্ট্য ওটার ভিতর নাই বলে বলতে হবে। মনে করেন আপনার থিটার মান দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, এটা কি সরল দোলন? অবশ্যই সেটা সরল দোলন না, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে। আচ্ছা, মানে সেটা সরল দোলক হবে না, ঠিক আছে। তো এখন দেখেন আপনার প্রথম সূত্রটা কি, প্রথম সূত্রটা হচ্ছে সমকাল সূত্র, ঠিক আছে। কি সূত্র? সমকাল সূত্র, নামের ভিতরেই পরিচয়, মানে হচ্ছে কালের মানটা কি হবে, সমান হবে, কাল বা সময়, সময়টা কি হবে, সমান হবে। তাহলে আপনি একটু আগে সূত্র পেলেন কি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা পেলেন না? তো এখন দেখেন এখান থেকে আমি বের করি
টু পাই কি ধ্রুবক না, তো টু পাই যদি ধ্রুবক হয় টি সমানুপাতিক রুট ওভার এল বাই জি, ঠিক আছে, এটা ধ্রুবক ধরে নিলাম, তাহলে আমি সমানুপাতিক ইজিলি দিতে পারতেছি। তো এখন যখন সমকাল সূত্র, তখন আপনার প্রথম পয়েন্ট কি, কৌণিক বিস্তার যদি খুবই কম হয়, এই যে এটা মানে ডিরেক্ট উল্লেখ করলাম না, কৌণিক বিস্তার যদি খুবই কম হয় এবং কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, দেখেন আপনার কৌণিক বিস্তার কম, প্রথম শর্ত এটা, কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। কোথায় কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে? কোনো একটা নির্দিষ্ট স্থানে। দেখেন কৌণিক বিস্তার যদি খুব কম হয় এবং কোনো একটা নির্দিষ্ট স্থানে তার কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, এখন দেখেন যখন নির্দিষ্ট স্থানে বলছি, নির্দিষ্ট স্থানে তো জি এর মানও নির্দিষ্ট, তাই না? তার মানে কোনো একটা নির্দিষ্ট স্থানে মানে জি এর মানটা নির্দিষ্ট, ঠিক আছে। তার মানে আবার বলি, কৌণিক বিস্তার যদি অল্প থাকে, কোনো একটা নির্দিষ্ট স্থানে তার কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে টি এর মান কি হবে? সব সময় কি হবে? সেম থাকবে। যে কোনো বস্তুর ক্ষেত্রে টি এর মানটা কি হবে? সেম থাকবে। মানে বস্তুর উপর জিনিসটা ডিপেন্ড করতেছে না, জিনিসটা কিসের উপর ডিপেন্ড করবে? এল এর উপর আর জি এর উপর। তো আমি যখন সূত্রতে বলতেছি যে আমার কৌণিক বিস্তার অল্প থাকবে এবং হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট স্থানে জি এর মানও ফিক্স, তো কোনো একটা নির্দিষ্ট স্থানে তার কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে তার টি এর মান চেঞ্জ হবে না। আমরা সূত্র দেখে কিন্তু বলতে পারতেছি, ঠিক আছে। তো এই যে সূত্রটা, সেই সূত্রটাকে আমরা কি বলবো? সমকাল সূত্র বলবো। তো সুন্দর করে আপনি আরেকবার বলেন, কৌণিক বিস্তার যদি অল্প হয়, তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানের কার্যকরী সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেখানে প্রত্যেকটা দোলনের জন্য বা সমান সংখ্যক সময় লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা দোলনের জন্য যে সময় লাগে সেটাই তো দোলনকাল, এটা তো দোলনকালই বের করছি, তাই না? তো আচ্ছা দেখেন, প্রত্যেকটা দোলনের জন্য কি লাগবে? সমান সময় লাগবে। তো এটাকে বলে কি? সমকাল সূত্র, ঠিক আছে। তাহলে সমকাল সূত্রের পয়েন্টগুলো ভাই লিখে দিই। কৌণিক বিস্তার কি? কম। কৌণিক বিস্তার কম থাকতে হবে, তারপরে হচ্ছে নির্দিষ্ট স্থানে হইতে হবে, এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থান, স্থান পরিবর্তন হলে কিন্তু আপনার দোলনকাল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। নির্দিষ্ট স্থানে আপনার কি কার্যকরী দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। যদি এই সবগুলা পয়েন্ট মানে, এই সবগুলা পয়েন্ট যদি মানে, তাহলে হচ্ছে কি ওই জায়গায় প্রত্যেকটা দোলনে সমান 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 সময় লাগবে, ঠিক আছে। মানে দোলনকাল সেম হবে, দোলনকাল সেম হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম সূত্রে বলছি। তো এখন আসেন আমরা দ্বিতীয় সূত্রে যাই। কারো সমস্যা থাকলে আমাকে জানাবেন। দ্বিতীয় সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে। এটা কার জন্য? শুধুমাত্র দৈর্ঘ্যের জন্য, দৈর্ঘ্যের সূত্র। এখন দেখেন আমি আবার মানে আমি এই সূত্র থেকে সবগুলা বানাই, দেখেন তাহলে টি সমানুপাতিক কি? রুট ওভার এল বাই জি। এখন আমরা সূত্রটা তো বলছে দৈর্ঘ্যের সূত্র, তো সূত্র যদি দৈর্ঘ্যের সূত্র বলে, আমি শুধু দৈর্ঘ্যটা নিয়ে হিসাব করব, জি নিয়ে হিসাব করব না। তাইলে আপনি জিটাকে কি বলেন? জিটাকে হচ্ছে কনস্ট্যান্ট বানাই দিই, ঠিক আছে। জি কি? কনস্ট্যান্ট। আচ্ছা তাহলে এখন আমি সূত্রটা বানাই, দেখেন সবগুলোর ক্ষেত্রে কি কৌণিক বিস্তার অল্প থাকবে। কৌণিক বিস্তার যদি অল্প হয়, জি কনস্ট্যান্ট কখন হবে? যখন একটা নির্দিষ্ট স্থান হবে, নির্দিষ্ট স্থানে জি এর মান তো ফিক্সড। তাহলে কৌণিক বিস্তার অল্প হলে কোনো নির্দিষ্ট স্থানে কোনো একটা সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। আবার বলি, কৌণিক বিস্তার অল্প থাকলে কোনো একটা নির্দিষ্ট স্থানে সরল দোলকের যে দোলনকাল তা এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, ঠিক আছে। তার মানে কখন এটা? যখন হচ্ছে একটা নির্দিষ্ট জি এর মান কনস্ট্যান্ট, তখন হচ্ছে আপনি এই সূত্রটা খাটাইতে পারবেন, ঠিক আছে। তো এই সূত্রটা এটা তো বুঝছেন যে জি এর মান কনস্ট্যান্ট হতে হবে, একটা নির্দিষ্ট স্থানে হতে হবে, কৌণিক বিস্তার অল্প থাকতে হবে এবং সেখানে কি হবে? কার্যকরী দৈর্ঘ্যটা এটার বর্গমূলের সমানুপাতিক। তো এখান থেকে দেখেন একটা সূত্র আমরা আনতে পারি। মনে করেন আমরা কে এর ভ্যালুটা জানি না, কে এর ভ্যালু যদি না জানি তাহলে আমার কি আসবে? মনে করেন এইখানে সমানুপাতিক ধ্রুবক উঠাইলে আপনার কে রুট ওভার এল, সরি আপনি ধ্রুবকের ভ্যালুটা মনে করেন জানেন না, তাহলে এই ক্ষেত্রে কি আসবে? টি বাই রুট ওভার এল ইকুয়াল টু কে, এরকম তো। তা আমরা এরকম ভাবে লিখতে পারি না যে টি ওয়ান বাই রুট ওভার এল ওয়ান ইকুয়াল টু টি টু বাই রুট ওভার এল টু ইকুয়াল টু টি থ্রি বাই রুট ওভার এল থ্রি। আমরা কিন্তু এখান থেকে আরেকটা সূত্র বানাইতে পারি এরকম, ঠিক আছে। তো এখন এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে মনে করেন আপনাকে একটা সরল, দুইটা সরল দোলক দেওয়া থাকলো, ঠিক আছে। তো বললো একটার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, আরেকটার দোলনকাল হচ্ছে 2.05 সেকেন্ড, ঠিক আছে। একটার দোলকের একটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে যে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য ডিরেক্ট বলা নাই, মনে করেন সুতার দৈর্ঘ্য এল এর ভ্যালু দেওয়া আছে আপনাকে 0.3 মিটার, আর হচ্ছে আপনার কি বলে ববের যে ব্যাসার্ধ 0.3 না, মনে করেন 3 মিটার, আর ববের ব্যাসার্ধ হচ্ছে মনে করেন আপনার 0.3 মিটার দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে দেওয়া আছে, কি বলা আছে? একটার পর্যায়কাল সরি দোলনকাল 2 সেকেন্ড দেওয়া আছে, আর একটা দোলনকাল 2.05 সেকেন্ড দেওয়া আছে। আর বলছে প্রথম যেই দোলকটা, সেই দোলকটার আপনার সুতার দৈর্ঘ্য এত এবং আপনার ববের যে ব্যাসার্ধ সেটা এত। তো বলছে এটা যদি হয় তাহলে দ্বিতীয় দোলকটার যেই আপনার
কার্যকরী দৈর্ঘ্য L2 সেটা বের করো। ঠিক আছে, তো আপনার কাজ কি, আপনি জানেন যে এটার দৈর্ঘ্য L1 ইকুয়াল টু কি L প্লাস R, L এর ভ্যালু দেওয়া আছে, R এর ভ্যালু দেওয়া আছে, আপনার T1 এর ভ্যালু 2 সেকেন্ড দেওয়া আছে, T2 এর ভ্যালু 2.05 সেকেন্ড দেওয়া আছে। তো এখান থেকে ইজিলি কিন্তু L2 এর মানটা বের করে ফেলতে পারবেন। তো এখান থেকে এই টাইপের অঙ্ক আসতে পারে। আচ্ছা, এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানান। ঠিক আছে, দেখি বাচ্চারা কারো কোনো সমস্যা থাকলে জানান, সমস্যা না থাকলেও জানান, যে বুঝতে পারছেন কিনা সেটা একটু জানান। ঠিক আছে, আর এই যে অঙ্কটা কি টাইপের আসবে, অঙ্কগুলো সহজ, এই জন্য ভাইয়া এই অঙ্কটা লিখি নেই আপাতত। ঠিক আছে, করাবো, সমস্যা নেই, এই টাইপের অঙ্ক করাবো। আপনারা যদি বুঝতে পারেন আমাকে একটু জানান, হ্যাঁ, আর না বুঝতে পারলেও আমাকে একটু জানান। ঠিক আছে, তো এটা ভাইয়া মুছে দিচ্ছি, আমি কমেন্ট চেক করবো এখন। তো আপনারা কারো কোনো সমস্যা সেটা আমাকে একটু জানাইতে পারেন। ঠিক আছে, আর মানুষ কম বেশি সেটা নিয়ে আপনাদের পেন খাওয়া লাগবে না। ঠিক আছে, এটা সবাই পারে, ম্যাক্সিমামই এই জিনিসগুলো পারে, সেই জন্য হচ্ছে যে করে না। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন দেখেন তারপরে সূত্রটা হচ্ছে ত্বরণের সূত্র। ঠিক আছে, কার সূত্র? ত্বরণের সূত্র। তো এখন দেখেন আমরা মানে দেখেন এখান থেকেই সুন্দর করে বলা যায় T = 2π√L/g না। তো আমি ফার্স্টে কি করছি, L এবং G দুইটাকেই ধ্রুব রেখে বলছি যে আমার দোলনকাল সমান হয়, সমকাল সূত্র। ঠিক আছে, পরবর্তীতে বলছি যে G কে কনস্ট্যান্ট রাখছি, আর 2π তো কনস্ট্যান্ট অটোমেটিক্যালি। তখন বলছি যে দোলনকাল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তো আমার তো কার্যকরী দৈর্ঘ্যেরও কাজ হয়ে গেছে, এখন তাইলে আমি কি এই ত্বরণকে নিয়ে কাজ করব। ঠিক আছে, তো ত্বরণকে নিয়ে যদি কাজ করি তাহলে আমি কি করব, 2π তো আমার ধ্রুবক, L কেও আমি কি করব, অপরিবর্তিত রাখবো এখন, মানে L কে চেঞ্জ করব না। তো দেখবো তাহলে কি সম্পর্ক আসে। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে যে T সমানুপাতিক L কে যদি অপরিবর্তিত রাখি বা কনস্ট্যান্ট রাখি, তার মানে কি 1/g এরকম, বা এটাকে আরেকটু সুন্দরভাবে লিখলে কি লেখা যায়, 1/√g। ঠিক আছে, যেখানে L কি কনস্ট্যান্ট বা অপরিবর্তিত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট সূত্রটা বলবো। ডাইরেক্ট সূত্রটা কি বলবো, কৌণিক বিস্তার থিটা এর মানটা যদি অল্প হয় তাহলে কোনো একটা সরল দোলকের দোলনকাল, ঠিক আছে, এবং কার্যকরী দৈর্ঘ্য L যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো একটা সরল দোলকের দোলনকাল এর অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, আবার বলি ঘটনাটা কি, কোনো একটা সরল দোলকের মানে কৌণিক বিস্তার অল্প থাকলে এবং কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো একটা সরল দোলকের যে দোলনকাল সেটা তার অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তো আশা করি এটা আপনারা সবাই বুঝে গেছেন যে ভাই কি বলতে চাইছি। ঠিক আছে, তো এইখান থেকে অনুরূপভাবে আরেকটা সূত্র ভাই আনতে পারি, মনে করেন T = k √/, এরকম g। ঠিক আছে, তো এখান থেকে কি আসবে, T√g = k। তো এখান থেকে আপনি সূত্র বের করেন T1 G1। আচ্ছা ভাই জিটাকে বারবার যে বলতেছি, ঠিক আছে, আপনারা কিছু মনে করেন না। তো এইভাবে কিন্তু করা যায়। এখান থেকে কি রকম অঙ্ক আসবে সেটাও আশা করি আপনারা বুঝে গেছেন। ঠিক আছে, এটা না বললেও চলবে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এটা হচ্ছে যে আপনাদের তৃতীয় সূত্র বা ত্বরণের সূত্র গেল। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমাদের ফাইনাল সূত্র বা ভরের সূত্র যেটা সেটা আমরা শিখে ফেলব। ঠিক আছে, আচ্ছা দেখেন একটা জিনিস, ভরের সূত্র যেটা, হ্যাঁ ভরের সূত্রটা কি দেখেন, আমার তো দোলনকালের সাথে সবকিছু সম্পর্ক বের করতেছি। তো দোলনকালের সাথে ভরের কি কোনো সম্পর্ক আছে কিনা দেখেন তো। আমরা দেখতেছি দোলনকাল কার্যকরী দৈর্ঘ্য L এর উপর নির্ভর করে, দোলনকাল হচ্ছে আপনার অভিকর্ষ ত্বরণ G এর উপর নির্ভর করে, 2π তো ধ্রুবকই, আর তো কিছুর উপর ডিপেন্ড করে না। এখানে কি ভরের কোনো কথা আছে? নাই তো। তার মানে দোলনকাল কিন্তু আসলে ভরের উপর ডিপেন্ড করতেছে না। আচ্ছা, তাহলে এখন আমার সূত্রটা কিভাবে আসবে? তো মনে করেন আপনি সূত্রটা এইভাবে বলবেন যে কোনো একটা জায়গায় যদি হচ্ছে যে আপনার ওই কৌণিক বিস্তারটার মান খুব কম হয়, অর্থাৎ হচ্ছে ওই যে থিটার ভ্যালুটা মানে অ্যাজ ইউজুয়াল এটা যদি 4 ডিগ্রি থেকে কম বা সমান হয়, এবং সেখানে যদি L এর ভ্যালুটা অপরিবর্তিত থাকে কোন একটা নির্দিষ্ট স্থানে যদি L এর ভ্যালু অপরিবর্তিত থাকে, নির্দিষ্ট স্থানে যখন বলছি তখন কিন্তু G অটোমেটিক কনস্ট্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, তো তার সেখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে সেই জিনিসটা দোলনকাল আপনার ভরের উপর নির্ভর করবে না। ঠিক আছে, ভরের উপর বা বস্তুর উপাদানের উপর বা বস্তুর আয়তনের উপর কিচ্ছুর উপর ডিপেন্ড করবে না। ঠিক আছে, মানে জিনিসটা সুন্দরভাবে বললে আবার বলি, কোনো একটা সরল দোলকের দোলনকাল কৌণিক বিস্তার যদি খুবই কম হয় এবং সেখানে কোনো একটা নির্দিষ্ট স্থানে যদি এর কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, কারণ কার্যকরী দৈর্ঘ্য যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো দোলনকাল চেঞ্জ হবে,
তো কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই নির্দিষ্ট স্থানে তার যে দোলনকাল সেটা তার ভর, বস্তুর উপাদান, বস্তুর আয়তন, ওজন কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে যে ভাইয়া মোটামুটি ঘটনা। আপনারা যদি কেউ কিছু না বুঝে থাকেন, এই যে 4টা সূত্র বললাম না, এই 4টা সূত্রই হচ্ছে বেসিক সূত্র। কেউ কিছু না বুঝতে পারলে আমাকে জানেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেউ কিছু না বুঝলে আমাকে দ্রুত জানান। অবশ্য সহজ জিনিস, আপনারা সবাই বুঝেন, এটা আমিও ভালোই বুঝি যে আপনারা সবাই বুঝে যান খুব দ্রুত। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা কিছু গ্রাফ দেখব। হ্যাঁ, এখন আমরা কিছু গ্রাফ দেখব। আচ্ছা, তো t = 2π√L/g, ঠিক আছে। আচ্ছা, গ্রাফ দেখা শুরু। তো এই জিনিসটাকে আমি একটু গুছাই। এই জিনিসটাকে যদি গুছাই, স্কোয়ার করি তাহলে কত আসবে? 4π² × L/g, তাই না? আচ্ছা, তাহলে এখন জিনিসটা কি দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, একটা নির্দিষ্ট স্থানের জন্য, যেহেতু কোনো একটা নির্দিষ্ট স্থানের জন্য বলছি, তার জি এর মানও তো ফিক্সড। তার মানে নির্দিষ্ট স্থানের জন্য t² = 4π² × g × L। তো এই জিনিসটা যেহেতু ফিক্সড, এই টোটাল জিনিসটাই ফিক্সড, তার মানে k × L, তাহলে t² সমানুপাতিক L, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা দাঁড়াইলো। হ্যাঁ, তো এখান থেকেও কিন্তু আপনি সূত্র বের করতে পারেন। দেখেন, t1²/L1 = t2²/L2, ঘটনা কিন্তু ঘটে গেছে, ঠিক আছে। এখান থেকেও সূত্র আসতে পারে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যে কোনো সমানুপাতিক থেকেই সূত্র আসতে পারে। আচ্ছা, তো এটা গেল। এটা কি আমি বলছিলাম নাকি আগে? ও হ্যাঁ, এইটা আর ওইটা তো সেম জিনিস, t সমানুপাতিক √L না, স্কোয়ার করে দিলেই এটা আসবে, ঠিক আছে। এটা বলছি আগেই। আচ্ছা, তো এখন আপনাকে যদি বলে L_t², মানে L বনাম t², এই গ্রাফটা আঁকো, এখানে যে গ্রাফটা, সেই গ্রাফটা যদি আঁকতে বলে তাহলে আমরা গ্রাফটা আঁকবো। এখন দেখেন, এই গ্রাফটা যদি আঁকতে যাই, আমার তো মূলত গ্রাফ আঁকতে গেলে আমার সমীকরণ লাগে। তো এই গ্রাফটা আসছে কোথা থেকে? এই যে L_t², এই গ্রাফটা আসছে হচ্ছে এইখান থেকে, এই সমীকরণ থেকে আসছে না গ্রাফটা, ঠিক আছে। তো এই সমীকরণটিতে এটাই তো এটা, ঘুরে ফিরে মানে সবই এক, ঠিক আছে। তো এখন দেখেন, তাইলে আমি এই t²কে আমি ধরলাম মনে করেন y, ঠিক আছে। আর এই L যে চেঞ্জ হচ্ছে তাকে আমি ধরলাম x, আর এই যে ধ্রুবককে ধরলাম m, ঠিক আছে। তা আমাদের সূত্রটা তাহলে কি দাঁড়ায়? y = mx। y = mx কি রেখার সমীকরণ? মূল বিন্দুগামী একটা রেখার সমীকরণ না? তাহলে আমার যদি এইদিকে আমি t² নেই, এই যে y, ঠিক আছে, t²কে y ধরছি, এদিকে হচ্ছে যে আপনার কাকে ধরবো? L দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হচ্ছে x, এদিকে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বোঝাচ্ছি, আর এদিকে t² এর পরিবর্তন বোঝাচ্ছি। তাহলে সেটা কি একটা মূল বিন্দুগামী রেখার সমীকরণ? তার মানে এই যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আপনার মূল বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে হয়েছে। আমি যে সমীকরণটাকে আমি একটা আমার বেসিক যে সমীকরণ আছে সেই সমীকরণের সাথে তুলনা করলাম, দেখলাম যে y = mx, যদি mx, সেটা হচ্ছে কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ, সেজন্য ধূপ করে মূল বিন্দুগামী রেখার সমীকরণ এঁকে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে কি আসতে পারে সেটা একটু ভাইয়া বলি, ঠিক আছে। আপনি মনে করেন আপনাকে এরকম দিতে পারে যে L1 এর মান হচ্ছে যখন 2, তখন হচ্ছে যে আপনার t1 এর একটা ভ্যালু দিয়ে দিচ্ছে মনে করেন। হ্যাঁ, L1 এর মান যখন 2, তখন মনে করেন t1 এর মান হচ্ছে 1.01, ঠিক আছে। আমি জানি না আসলে কি। আর L2 মান মনে করেন যখন 5, ঠিক আছে, তখন মনে করেন এই যে t² এর যে ভ্যালু সেটা আপনাকে দেওয়া আছে 2.01, ঠিক আছে, এরকম দেওয়া আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে কি বলছে? এই জায়গায় যে g, সেই g এর মান বের করো, ঠিক আছে। এই জায়গায় যে g, সেই g এর মানটা বের করো। হ্যাঁ, তো এখন দেখেন আপনাকে কি দেওয়া আছে? L এর দুইটা ভ্যালু দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্যের দুইটা ভ্যালু দেওয়া আছে, এবং দুইটা ভ্যালুর সাপেক্ষে আপনার t² এর ভ্যালু কত সেটাও আপনাকে দেওয়া আছে, তাই না? তো এখন দেখেন, আপনি তার মানে এই বিন্দুটা জানেন, এই বিন্দুটা কত? 2,1.01, ঠিক আছে, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আবার এইটাই কি হবে? এটা কি 5,2.01, ঠিক আছে। তো এইটুকু আপনি জেনে গেলেন। এই যে আপনার তাহলে গ্রাফের উপর দুইটা বিন্দু জানেন। তো আমি যদি গ্রাফের উপর দুইটা বিন্দু জানি, এই জায়গাটা ঢাল আমি বের করতে পারবো না? ঢাল ইকুয়াল টু কি? ঢাল ইকুয়াল টু হচ্ছে y2 - y1 / x2 - x1। তাহলে y2 - y1 করলে কত? 2.01 - 1.01 ইকুয়াল টু কত? 1। x2 - x1, x2 - x1, x2 কোনটা? x2 এটা, 5 - 2, তার মানে হচ্ছে 3। তার মানে আপনার ঢাল কত এখানে? 1/3, ঠিক আছে। আবার একটা জিনিস দেখেন, এই সমীকরণে ঢাল কোনটা? এইটাই তো, এই রেখার সমীকরণ হচ্ছে এইটা, তাই না? তো এই রেখার সমীকরণের ঢাল কিন্তু এই m নির্দেশ করে। হ্যাঁ, তার মানে আপনার ঢাল m ইকুয়াল টু কত? 1/3।
আবার m ইকুয়াল টু কি, m ইকুয়াল টু কি 4 পাই স্কয়ার বাই জি না, এই যে দেখেন m ইকুয়াল টু 4 পাই স্কয়ার বাই জি, 4 পাই স্কয়ার বাই জি, ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনাকে জি এর ভ্যালু বের করতে বলছে, তার মানে অতএব জি ইকুয়াল টু 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই, সরি এটার সাথে এটা গুণ যাবে, তার মানে 4 পাই স্কয়ার ইনটু 3, তাহলে আপনি জি এর ভ্যালু পেয়ে গেলেন এত মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো আশা করি গ্রাফ থেকে আপনাকে কি টাইপের অঙ্ক দিতে পারে সেটা আপনারা বুঝে গেছেন। কেউ যদি না বুঝে থাকেন ভাইয়াকে জানান, ভাইয়া একটু চেক করি যে আপনারা বুঝছেন কিনা, ঠিক আছে। লাইভ হচ্ছে বাট রেকর্ড থাকবে ক্লাসের, আচ্ছা ঠিক আছে। আপনাকে বুঝতে পারছেন জিনিসটা? তাড়াতাড়ি জানান, আজকে অনেক কাজ। বাকি মুছে ফেলবো, কি আসতে পারে গ্রাফ থেকে এটা দেখাই দিলাম। এখন কিন্তু আমি আরো কয়েকটা গ্রাফ আঁকবো, সেগুলো জাস্ট মাথায় রাখবেন, আর ওগুলো থেকে আসলে এইভাবে অঙ্ক করে ফেলবেন, ঠিক আছে। জাস্ট একটা দেখাই দিলাম, বুঝে থাকলে জানান। জি ভাই বুঝছি, না ভাই বুঝি নাই। ওকে ওকে ঠিক আছে। মানুষ অনেক কম, কমে গেছে আবার। মানুষ বেশি থাকলে হয় কি পড়াইতে মজা লাগে। আচ্ছা এটা গেল, ওকে বুঝলে তাড়াতাড়ি করে ধূপধাপ জানাই দিবেন আমাকে, হ্যাঁ, নাইলে হচ্ছে দেরি হয়। ও আচ্ছা, এখানে তো আরেকটা ঘটনা আছে। আরেকটা ঘটনা কি দেখেন, টি ইকুয়াল টু, আচ্ছা টি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই জি, এরকম আসছিল তো আমাদের ঘটনাটা। তো সেখান থেকে আমি কি করছিলাম, এল টি স্কোয়ার গ্রাফ আঁকছি, ঠিক আছে। এখন মনে করেন আপনাকে এল বনাম টি এর গ্রাফ বললো, এল বনাম কিসের গ্রাফ, টি এর গ্রাফ, এখানে তো স্কোয়ার ছিল, আর এখানে কি এল বনাম টি এর গ্রাফ বলছে। তাইলে আপনার সমীকরণটা কি দাঁড়াবে এখন দেখেন তো, শুধুমাত্র টি কে ধরেন ওয়াই, টি কে যদি আমি ওয়াই ধরি তার মানে কি এখানে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এখানে কি 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই জি, আর ওই এল কে যদি এক্স ধরি তাহলে ব্যাপারটা এমন না। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখানে একটা ওয়াই স্কোয়ার ধরেন, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটাকে ধরেন 4 ইন্টু এই দেখেন পাই স্কোয়ার বাই জি কে আমি এ ধরলাম ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এক্স। তার মানে কি এটা একটা পরাবৃত্ত সমীকরণ হবে। যখন আমাকে বলবে যে টি বনাম এল এর গ্রাফ, বা হচ্ছে সরি এল বনাম টি এর গ্রাফ যখন বলবে, তখন কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা পরাবৃত্তের গ্রাফ হবে। আর যখন আমাকে বলছে যে এল টি স্কোয়ার গ্রাফ, তখন আমার কি হয়েছে, সরল রেখার সমীকরণ হয়েছে। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে বের করছি, ঠিক আছে। না বুঝলে জানাবেন আমাকে, আমি একটু পরে কমেন্ট চেক করবো আবার, ঠিক আছে। তো দেখেন আমি টি কে ওয়াই ধরলে টি স্কোয়ার ইকুয়াল টু কি ওয়াই স্কোয়ার, আর 4 মানে এখন হচ্ছে উপরে রাখতেছি এটা, ঠিক আছে। 4 পাই স্কোয়ার বাই জি রইলো, আর হচ্ছে এল কে এক্স ধরলাম, ঠিক আছে, এল কে কি ধরলাম, এক্স ধরলাম। তাইলে পরে ঘটনাটা কি দাঁড়াইলো, এই যে দেখেন এল কে এক্স আর টি কে ধরছি ওয়াই, ঠিক আছে। তাহলে এখন আমার সমীকরণ কি আসবে দেখেন, সমীকরণটা আসবে কিরকম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তার মানে আপনার প্যারাবোলাটা সমীকরণ হওয়ার কথা বা পরাবৃত্ত সমীকরণ হওয়ার কথা এরকম, তাই না, এরকম হওয়ার কথা। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার এটা কিসের সমীকরণ, আপনার এটা হচ্ছে উপরের দিকে কি, এটা হচ্ছে ওয়াই, ওয়াই হচ্ছে টি, উপরের দিকে হচ্ছে টি, আর এইদিকে আপনার কে এল, তাই না। এখন খেয়াল করে দেখেন যে আপনার উপরের দিকে তো টি, টি কি দোলনকাল, ঠিক আছে, দোলনকাল কি একটা সময়, সময় কি কখনো ঋণাত্মক হয়, সময় কিন্তু কখনো ঋণাত্মক হয় না। তার মানে আপনার চিত্রটা এই সাইডে আসবে না, ঠিক আছে, আপনার চিত্রটা খালি এদিক দিয়ে যাবে, কেমন। তো আশা করি আপনারা এই গ্রাফটা ক্লিয়ার হয়েছেন। তো এটা যদি ক্লিয়ার হই আমরা সামনের গ্রাফের দিকে চলে যাব। কারো সমস্যা থাকলে ভাইকে জানান, আর বুঝতে পারলে সেটাও জানান। যে কোনো ধরনের প্রশ্ন দেওয়ার জন্য আমি বসে আছি, ঠিক আছে, বসে নেই আসলে দাঁড়াই আছি। না কে বলে না, কি না, কেন এই প্রত্যাখ্যান বলেন। জি ভাইয়া বুঝছি, ওকে ফাইন। আশা করি আপনাদের এখন আর কেউ গ্রাফ দিয়ে আটকাইতে খুব একটা পারবে না, ঠিক আছে। তো আমরা এবার আরো গ্রাফ আছে সেটা করি। ভাইয়া বারবার সূত্রটা মুছে ফেলতেছি। এল এর সাথে টি এর সম্পর্কযুক্ত গ্রাফ তো শিখে ফেললাম, এখন টি এর সাথে জি এর সম্পর্কযুক্ত গ্রাফ শিখবো, ঠিক আছে। তো টি এর সাথে যখন জি এর সম্পর্কযুক্ত গ্রাফ শিখবো তখন এল কে ধরে নিব কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এল কে যদি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে জিনিসটা, টি সমানুপাতিক, আচ্ছা টি সমানুপাতিক না, টি ইকুয়াল টু স্কোয়ার করে ফেলি আগে, দাঁড়ান, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি, ঠিক আছে। তাহলে এখন দেখেন টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু এল, এল কে তো ধ্রুবক ধরছি, অপরিবর্তিত ধরছি, ইন্টু 1 বাই জি, ঠিক আছে। তো এখন আপনাদের কাজ হচ্ছে 1 বাই জি টি স্কোয়ার, এই গ্রাফে এঁকে ফেলেন, দ্রুত খাতায় নিজে রেখে ফেলেন। আবার কাজ হচ্ছে কি টি বনাম
সরি 1/, আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আবার এখান থেকে আরেকটা গ্রাফ আঁকেন যে জি টি স্কোয়ার, এই গ্রাফটা আঁকেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই দুইটা গ্রাফ আঁকে দেন, আপনারা নিজেরা এখনই করে ফেলেন। হ্যাঁ, ভাইয়াও করতেছি, কেউ না বুঝে থাকলে ভাইয়ের সাথে থাকেন, আর যারা বুঝছেন তারা নিজেরা ঠুস ঠাস টান মেরে রেখে ফেলেন। তো আমাকে যখন 1/g বনাম টি স্কোয়ার বলছে, তার মানে টি স্কোয়ারকে টোটালটাকে আমি ধরতেছি y, ঠিক আছে? আর 1/g কে আমি ধরতেছি কি x, আর এই টোটালটা আমার ধ্রুবক না, এটাকে ধরতেছি m। তার মানে দেখেন টি স্কোয়ার এই সমীকরণের জন্য আমি সূত্র কি পাচ্ছি, y = mx। তো এখন দেখেন টি স্কোয়ারকে আমরা ধরলাম y অক্ষ বরাবর উপরের দিকে, আর আপনার 1/g কে ধরলাম এই দিকে, ঠিক আছে? 1/g কে ধরলাম কোন দিকে, এই দিকে। তাহলে এখন দেখেন y = mx রেখা, এটা কি মূলবিন্দুগামী রেখার সমীকরণ, এটা পাইলাম মূলবিন্দুগামী রেখার সমীকরণ। এখন এখান থেকে অঙ্ক কি দিতে পারে, মনে করেন আপনাকে দুইটা ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ঢাল বের করবেন। হ্যাঁ, আচ্ছা মনে করেন এখানে আপনাকে ডেটা অন্য একটা দেওয়া আছে, এখানে মনে করেন থিটা দেওয়া আছে, থিটা = 30 ডিগ্রি দেওয়া আছে। তো আপনাকে এখন বলছে যে এই জায়গার ক্ষেত্রে এল এর ভ্যালু কত, ঠিক আছে? আপনাকে কি দেওয়া আছে, থিটার মান 30 ডিগ্রি দেওয়া আছে, আর আপনাকে বলছে যে এখানে যে কার্যকরী দৈর্ঘ্য, মানে একটা সরল দোলকের ক্ষেত্রে গ্রাফ এটা, তো এখানে কার্যকরী দৈর্ঘ্য কত সেটা জানতে চাইছে। তো এখন দেখেন আপনি তো ঢালই বের করতে হবে কার্যকরী দৈর্ঘ্যের জন্য, তাই না? কারণ কি আপনি এখান থেকে কি জানেন, ঢাল m = 4π² × l, ঠিক আছে? তো এখানের থেকে যদি আমি ঢাল জানি তাহলে তো এল এর মান আমি ইজিলি বের করতে পারবো। তো এখন দেখেন ঢাল কি, ঢাল কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিক কিন্তু এটা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটার টেন থিটাকে কিন্তু আমরা ঢাল বলি আবার, ঠিক আছে? তার মানে টেন থিটা = আপনি m বলতে পারেন, তাহলে আপনাকে টেন 30 ডিগ্রি = m বলতে পারেন। তো এখান থেকে আপনি ঢালের ভ্যালু বের করে ফেলতে পারবেন, সেখান থেকে আপনি এল এর ভ্যালু ইজিলি বের করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা সবাই বুঝে গেছেন। কেমন, মানে এরকম ডিফারেন্ট টাইপের অঙ্ক আসতে পারে। হ্যাঁ, তো এটা গেল। তো আমরা কি টি স্কয়ার বনাম 1/g এর গ্রাফ করলাম, তাই না? তো এখন দেখেন, এখন মনে করেন আপনাকে জি এর সাথে গ্রাফ দিছে, একটু আগে 1/g এর গ্রাফ দিছে, এখন দিছে কি জি এর সাথে গ্রাফ দিছে, শুধুমাত্র জি এর সাথে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আপনি একটু জিনিসটাকে যদি আমি একটু গুছিয়ে দিই আপনাদেরকে, টি স্কয়ার = m × 1/g, তাহলে একটা জিনিস দেখেন তো, জি এর মান যত কমে টি স্কয়ারের ভ্যালু তত বাড়ে, ঠিক আছে? জি এর মান যত কমে টি স্কয়ারের ভ্যালু তত বাড়ে। বা আচ্ছা জিনিসটাকে আবার দেখাই, টি স্কয়ার = y ধরলাম, আর m তো mই রইল, আর জি এর জায়গায় কে x, জি এর জায়গায় কি এখন x, তার মানে y = কি আপনার m × 1/x। আচ্ছা এটারও উঠায় দিই, সমানুপাতিক দিলে এরকম আসে না? তাইলে দেখেন x এর ভ্যালু যত কমে y এর ভ্যালু তত বাড়ে, x এর ভ্যালু যত বাড়ে y এর ভ্যালু তত কমে, ব্যাপারটা কিন্তু এরকম, ঠিক আছে? তো ব্যাপারটা যদি এরকম হয় তার মানে হচ্ছে দুইটা সম্পর্কটা কি বিপরীতধর্মী সম্পর্ক। তো এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন আসে, এটার ক্ষেত্রে গ্রাফটা আসে এমন যে এই বরাবর আমি টি স্কয়ারকে ধরছি, আর এই বরাবর আমি কি ধরছি, x অক্ষ। তো এই বরাবর আমি ধরছি হচ্ছে শুধুমাত্র জি কে ধরছি, শুধুমাত্র কাকে ধরছি, জি কে ধরছি। শুধুমাত্র জি যদি এদিকে থাকে তাহলে এদের সম্পর্কটা কি হবে, বিপরীতধর্মী। তো এখন দেখেন এটার গ্রাফটা হবে এরকম, ঠিক আছে? একটু মনে রাখবেন এটার ক্ষেত্রে। তো এখন দেখেন এখানে আমি দেখি যে আমার টি এর ভ্যালু যত বাড়ে, দেখেন তো টি এর ভ্যালু যত বাড়ে জি এর ভ্যালু কিন্তু তত কমে। মনে করেন টি এর ভ্যালু এখানে সর্বোচ্চ, এখানে জি এর ভ্যালু কিন্তু কম। আবার জি এর ভ্যালু যত বাড়ে টি এর ভ্যালু তত কমে। দেখেন জি এর ভ্যালু যত বাড়তেছে সামনের দিকে, টি এর ভ্যালু কি তত ডাউন হইতেছে না, কমতেছে। তাহলে এইটা হচ্ছে কি টি স্কয়ার গ্রাফটা, ঠিক আছে? তো কেউ যদি না বুঝে থাকেন ভাইয়াকে জানান। এই হচ্ছে মোটামুটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলা। তো আশা করি এই জায়গার গ্রাফিক্যাল ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? দেখি আমাকে একটু জানান তো কার কি অবস্থা, বুঝছেন কি না? হ্যাঁ, ক্লাসগুলো ইউটিউবে থাকবে, তবে ইউটিউব থেকে আমার সাথে যদি আপনারা থাকেন সেটা ভাইয়ার খুব ভালো লাগে আর কি, মানে একসাথে পড়ালেখা করি, একটু ভালো লাগে, ঠিক আছে? সমস্যা নেই, ইউটিউব থেকেও করতে পারেন। কই বাচ্চারা আমাকে একটু জানান, কোনো সমস্যা থাকলে জানান, নতুন টপিকে যাব। বৃদ্ধি পায়, ক্লিয়ার ভাইয়া, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আরে মানুষ এত কমে গেল কেন? আচ্ছা, তো এখন দেখেন, তো দোলনকালের সাথে বিভিন্ন সম্পর্ক দেখে ফেললাম। এখন হচ্ছে বিভিন্ন স্থানে দোলনকাল কিভাবে বের করব সেটা আমরা দেখি, ঠিক আছে? তো দোলনকাল, বিভিন্ন স্থানে দোলনকাল বের করার জন্য আমাদের সূত্র কিন্তু একটাই, টি = 2π√L/g, ঠিক আছে? তো এখন আমি একটু বিভিন্ন জায়গায় বের করি। মনে করেন পৃথিবীর কেন্দ্রে কোনো একটা সরল দোলককে নিয়ে গেলাম, তার দোলনকাল কত হবে সেটা আপনাকে জানতে চাইলো। বা মহাকাশে কোনো একটা সরল দোলককে নিয়ে যাওয়া হলো, তার দোলনকাল কত হবে। তো দেখেন আপনাদের কিছু বেসিক নলেজ থাকে যে পৃথিবীর কেন্দ্রে কি হয়, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কিন্তু 0,
ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান যদি 0 হয় তাহলে কি টি, এই যে দেখেন জি এর মান যদি 0 হয় তাহলে জিনিসটা কি দাঁড়ায় 2π√L/0। তো L/0 মানে কি আনডিটারমাইন্ড, এটাকে আমরা ইনফিনিট বলি বা ইনফাইনাইট বলি, ঠিক আছে। তার মানে টি এর মানটা তখন কি হবে? ইনফাইনাইট। তার মানে পৃথিবীর কেন্দ্রে যদি কোনো একটা সরল দোলককে নিয়ে যান, তার একটা সরল দোলন দিতে বা তার দোলনকাল কত হবে? ইনফিনিটি বা অসীম দোলনকাল হবে। তার মানে কি আসলে ঘটনাটা হবে যে পৃথিবীর কেন্দ্রে তো জি নাই, পৃথিবীর কেন্দ্রে কে নাই? জি নাই। তাহলে জি যদি না থাকে তাহলে তো তার নিচের দিকে ওজনও নাই। আমরা তো জানি রেজিস্ট্রিং ফোর্সটা ওজনের জন্য উৎপত্তি হয়, তাই না? রেজিস্ট্রিং ফোর্সটা কোথা থেকে? এমজি থেকে উৎপন্ন হয় না? এই যে এমজি সাইন থিটা, যেটার কারণে সে হচ্ছে সাম্যাবস্থা থেকে যায় আবার আসে, ঠিক না? তাহলে আমার যদি জি না থাকে তার মানে ওজন নাই, ওজন না থাকলে এই রেজিস্ট্রিং ফোর্সও নাই। তার মানে ও যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে এমনি রেখে দেন ও এমনি থাকবে, ও আর নড়াচড়া করবে না। তার মানে কি এমনি যদি আর নড়াচড়া না করে সে আগের জায়গাতেই যদি থেকে যায়, তার মানে তার দোলনকাল কি ইনফাইনাইট হয়ে গেছে না? যে অসীম সময় লাগবে, কতদিনে সে ওই জায়গায় যাবে এটা বলাও যায় না, আর সে যাবে কিনা আদৌ সেটাও বলা যায় না, ঠিক আছে। তো এই হচ্ছে পৃথিবীর কেন্দ্রের ঘটনা। আবার মহাকাশে যদি নিয়ে যাই, মহাকাশের ক্ষেত্রে জি এর ভ্যালু 0, তার মানে সেখানেও কি আপনার টি এর ভ্যালুটা কি হবে? ইনফাইনাইট হবে বা অসীম হবে, ঠিক আছে। তো আশা করি এইটুকু সবাই বুঝে গেছেন। তো এখন আর কয়েকটা ঘটনা আছে। মনে করেন আপনি একটা পাহাড়ের উপর নিয়ে গেলাম, ঠিক আছে। কোথায় নিলাম? পাহাড়ের উপর। পাহাড়ের উপর। তো এখন দেখেন আমি যখন পাহাড়ের উপর যাব, এই যে আমার পৃথিবী এটা, তাই না? পৃথিবী এটা, পৃথিবীর উপরে এই যে পাহাড় এটা, ঠিক আছে। মনে করেন পাহাড়ের উচ্চতা আপনাকে দেওয়া থাকবে, পাহাড়ের উচ্চতা কত? h, ঠিক আছে। এখন বলছে পাহাড়ের উপর গেলে তার যেই দোলনকাল হবে সেটা বের করো, ঠিক আছে। দেখেন এখন আমরা কি জানি পাহাড়ের উপর গেলে দোলনকালটা কেন পরিবর্তন হবে? পৃথিবীর উপর আমি যখন আসি, পৃথিবীর উপর যখন আসি আমি একটা নির্দিষ্ট জায়গায়, আমার কিন্তু নির্দিষ্ট স্থানে জি এর মানটা ফিক্সড। মনে করেন আমি সরল দোলকের আপনার এল এর ভ্যালুটা কি রাখছি? অপরিবর্তিত রাখছি। মানে একটা দোলককেই আমি ভূপৃষ্ঠতে রাখলে সে একরকম দোলনকাল দেয়, আর হচ্ছে যে আপনার পাহাড়ের উপর নিলে আরেক রকম দোলনকাল দেয়। কেন দেয়? কারণ হচ্ছে তার স্থান পরিবর্তন হচ্ছে। স্থান পরিবর্তন হলে তার জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এবং জি এর ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তার দোলনকাল কি হবে? অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমার সূত্রতে তো জি এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো আচ্ছা এখন দেখেন, তাইলে হচ্ছে যে আমার কি করতে হবে, যে পাহাড়ের উপর যখন একই সরল দোলককে নিয়ে যাব তখন তো আমার এল এর মান তো ফিক্সড, এল এর মান তো একই, তাহলে আমার চেঞ্জ হবে কি? জি চেঞ্জ হবে। তার মানে পাহাড়ের উপরে জি এর মানটা যদি আমি বের করতে পারি কোনোভাবে, পাহাড়ের উপরের জি এর মানটা যদি কোনোভাবে বের করতে পারি, তাইলেই হচ্ছে কেল্লাফতে আমি হচ্ছে যে দোলনকাল যেটা সেটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে জিনিসটা কিভাবে করা যায় দেখেন, আমরা আপনাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে একটা জিনিস শিখে আসছিলাম, জি ইকুয়াল টু gm ডিভাইডেড বাই আর স্কোয়ার, যখন সে ভূপৃষ্ঠে থাকে, তাই না? যখন সে ভূপৃষ্ঠে থাকে। তো জি এর মান ফিক্সড, এম এর মান ফিক্সড, আর এর মানও কিন্তু ফিক্সড, 6.4 × 10⁶ মিটার। এটা হচ্ছে যে আপনার পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? মনে করেন যখন ভূপৃষ্ঠে থাকে তখন তো পৃথিবীর ব্যাসার্ধই আর, ঠিক আছে। এখন যখন পাহাড়ের উপর উঠছে তখন তার টোটাল যে উচ্চতা সেটা কত হচ্ছে? আর প্লাস এইচ হচ্ছে না? এই উচ্চতাটা কি? এই যে এই উচ্চতাটা, যে এই যে পাহাড়ের উপর আর প্লাস এইচ, এইটুকু তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ যোগ হাইট, তাইলে হচ্ছে মোট কত উচ্চতা আছে সেটা। তো সেখান থেকে আমরা জি এর ভ্যালু বের করতে পারি। তো সেখান থেকে যদি আমি জি এর ভ্যালু বের করি, পাহাড়ের উপর হিল, জি অফ হিল, ঠিক আছে, পাহাড়। আর ভালো কোনো ইংরেজি আছে? মাথায় আসতেছে না, আপনাদের মাথায় আসলে আমাকে বলতে পারেন। জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার হবে, তাই না? এটা হচ্ছে হবে। এখন আপনাকে যদি জি এর ভ্যালু দেওয়া থাকে, এম এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে খুবই ভালো। এখন আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে শুধু এই জি এর ভ্যালুটা দেওয়া থাকে। বলা হয় যে ভূপৃষ্ঠের উপরস্থ কোনো একটা বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.81 ধরে নেন, এটা বলছে আপনাকে, ঠিক আছে। তো এখন বলছে যে পাহাড়ের উপর গেলে, ঠিক আছে, কোথায় গেলে? পাহাড়ের উপর গেলে তার অভিকর্ষ ত্বরণের মান হয়, মনে করেন পাহাড়ের উপর গেলে কি অভিকর্ষ ত্বরণের মান বাড়বে না কমবে? তো সেটা আমি জানি না। ধরে নেন যে একটা কিছু হয়েছে, ধরে নেন কি হবে? কমে গেছে। পাহাড়ের উপর গিয়ে অভিকর্ষ ত্বরণের মান কমে 6 হয়ে গেছে, ঠিক আছে। কত হয়েছে? 6 হয়ে গেছে। তো 6 যদি হয়, বলছে যে আপনার পাহাড়ের উচ্চতা কত? প্রশ্নটা এমন আসে অনেক সময়, তো ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, এই যে দেখেন আপনাকে জি এর ভ্যালু দেওয়া আছে, তো আপনি সেটার জন্য এই সূত্র জানেন। জি হিলের ভ্যালু দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনি এই সূত্র জানেন। তাহলে আপনি কি করতে পারেন? দুইটাকে ভাগ করেন, জি বাই জি হিল, ঠিক আছে। তো এটা যদি ভাগ করেন তাহলে কি আসবে? জিএম বাই আর স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই জিএম, ঠিক আছে। তো দেখেন আপনার এই ভ্যালুগুলো লাগে না, এই ভ্যালুগুলো কাটাকাটি চলে যাচ্ছে। তার মানে কত আসতেছে? আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার,
ঠিক আছে। তো এখান থেকে আপনি কি, আপনি যদি এই জি এর ভ্যালু জানেন, জি হিলের ভ্যালু জানেন, আর এর ভ্যালু তো আপনার মুখস্থ, কারণ পৃথিবীর ব্যাসার্ধ, এখান থেকে আপনি এইচ এর ভ্যালু বের করে ফেলতে পারবেন। অথবা আপনাকে যদি কখনো হচ্ছে যে এইচ এর ভ্যালু দেওয়া থাকে, কিসের ভ্যালু, পাহাড়ের যে উচ্চতা সেটা যদি দেওয়া থাকে, পাহাড়ের যে উচ্চতা সেটা ধরেন আপনাকে দেওয়া থাকলো, তা আপনাকে বললো পাহাড়ের উপরে যে অভিকর্ষ স্তরণ সেটা কত, তা আপনি পাহাড়ের উচ্চতা জানেন, আর এর ভ্যালু আপনার মুখস্থ, ওই নির্দিষ্ট স্থানে জি এর ভ্যালু দেওয়া আছে, তো আপনি জি হিল বা পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণের মান কত সেটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে। আর যদি আপনাকে ডিরেক্ট বলা থাকে যে পাহাড়ের উপরে দোলনকাল এত, পাহাড়ের উপরে কার্যকরী দৈর্ঘ্য এত, তাহলে পাহাড়ের উপর আপনার অভিকর্ষ ত্বরণ কত, এই জি দিয়ে বের করে ফেলবেন। ঠিক আছে। তো আশা করি আপনারা এই সূত্রটা ধরতে পারছেন। তো অনেক জায়গায় আপনাদের এটা হচ্ছে শর্টকাট হিসেবে দেওয়া থাকে, শর্টকাটটা কি, জি হিল ডিভাইডেড বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে। তো এই শর্টকাটের আসলে কোনো দরকার নেই, আপনি এই সূত্রটা আপনি জানেনই, তো দুইটাকে ভাগ দিয়ে জাস্ট বের করে ফেলবেন। ঠিক আছে। তো কেউ কি না বুঝছেন কিনা বা সবাই বুঝছেন কিনা এটা আমাকে জানান। ঠিক আছে। দেখি তো একটু এটার কি অবস্থা আপনাদের, আপনারা কি ভাইয়ের সাথে আছেন, আপনারা কি ভাইয়ের সাথে আছেন, জানান আমাকে। আচ্ছা, আর আপনাকে যদি মানে মনে করেন জি এর মান তো বের করলেন, এখন আপনাকে বললো পাহাড়ের উপর দোলনকাল কত, এখান থেকে পাহাড়ের উপর যদি দোলনকাল বলে তাহলে দেখেন টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো আপনাকে এল এর ভ্যালু হয়তো দেওয়া থাকবে, জি এর ভ্যালু বের করলেন, পাহাড়ের উপর দোলনকাল বের করে ফেলতে পারবেন ইজিলি। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে একটা ঘটনা। আরেকটা কাজও হইতে পারে, কি হইতে পারে, দাঁড়ান আমি একটু চিন্তা করি। আরেকটা কাজ হইতে পারে, আপনাকে জি হিল বের করতে বললো। ঠিক আছে। আর আপনাকে এই যে এটা দেওয়া থাকলো না, বা হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্যটা দেওয়া থাকলো না। ঠিক আছে। তো আপনাকে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া নাই, আবার বলে দিছি কি আপনার এটা হচ্ছে যে ভূপৃষ্ঠে যখন ছিল তখন তার হচ্ছে এটা দেওয়া নাই। প্রথম কথা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য দেওয়া নেই। ঠিক আছে। যা যা ডেটা দেওয়া আছে সেখান থেকে আপনি শুধুমাত্র জি হিল বের করতে পারবেন, আর জি জানেন। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে আপনাকে ভূপৃষ্ঠে যে দোলনকাল ছিল সেটা দেওয়া আছে, কিন্তু আপনাকে বলছে পাহাড়ের উপরে যে দোলনকাল সেটা বের করো। ঠিক আছে। আশা করি প্রশ্নটা বুঝছেন। আরেকবার বলি আমি, যে আপনাকে পাহাড়ের উচ্চতা দেওয়া আছে, পাহাড়ের উপর যে দোলনকাল সেটা দেওয়া নাই, তারপরে হচ্ছে ভূমিতে যেই জি এর মান সেটা দেওয়া আছে, আর ভূমিতে যেই দোলনকাল সেটা দেওয়া আছে। ঠিক আছে। তো এখন আপনাকে বলছে যে পাহাড়ের উপর দোলনকালটা কত, তো পাহাড়ের উপর দোলনকাল যদি বের করতে হয়, এখন দেখেন আপনি কি করতে পারেন, আপনাকে যদি জি এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে, আপনি ইজিলি পাহাড়ের উপরে যে জি সেটা বের করতে পারেন। তো জি বের করার পরে আপনি এই সূত্রে বসাই দিলেই তো হইতো, যদি আপনাকে এল এর ভ্যালু দেওয়া থাকতো, কিন্তু আপনাকে তো এল এর ভ্যালু দেওয়া নেই। তো আপনি বের করবেন কিভাবে, বের করার কিন্তু সিস্টেম আছে। দেখেন একটু আগে দেখে আসছি, টি সমানুপাতিক কি 1/g না, তার মানে T1G1 ইকুয়াল টু কি T2G2। ঠিক আছে। তো T1G1 ইকুয়াল টু যদি T2G2 হয়, ওই যে আমাদের সরি রুট, ঠিক আছে, এটা কি রুট T1 রুট G1 ইকুয়াল টু T2 রুট G2, এটা আমরা বের করছি। ঠিক আছে। তো এখন দেখেন আপনাকে T1 এর ভ্যালু দেওয়া আছে, ভাই বলছে এই যে T1 এর ভ্যালু, G1 এর ভ্যালু হচ্ছে এই জি, T2 এর ভ্যালু আপনাকে বের করতে বলছে, আর G2 এর ভ্যালু হচ্ছে এই যে জি হিল। তো আপনি এখান থেকে কি T2 বের করতে পারবেন না, তার মানে যেটাই বলা থাক না কেন আমি ইজিলি বের করে ফেলতে পারবো। ঠিক আছে। আমার যাচ্ছে ভিডিও মাঝে মাঝে ভাইয়া, ভিডিও তো আটকানোর কথা না ভাইয়া, আমি জানি না। আচ্ছা, আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলেন, তাহলে ভাইয়া হচ্ছে সামনে চলে যাই। ঠিক আছে। আচ্ছা, সামনে চলে যাওয়ার আগে পাহাড়ের উচ্চতা বিষয়ক একটা অঙ্ক করি, দেখি আমি লিখছি কিনা। পাহাড়ের উচ্চতার কোনো অঙ্ক কি লিখছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই অঙ্কটা করে ফেলেন সবাই, এই যে এই অঙ্কটা দ্রুত এখনই আমরা করে ফেলবো। হ্যাঁ, ক্লাসের মধ্যে এটা রিলেটেড একটা ম্যাথ আমরা করে ফেলি। ঠিক আছে। আপনারা বুঝছেন কিনা এই ফাঁকে আমাকে জানিয়ে দেন, তাইলে হচ্ছে সুবিধা হবে, আমরা একসাথে করে ফেলবো। কেউ কথা বলে না কেন? দেখেন, পাহাড়ের পাদদেশে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, মানে একটা পাহাড়ের নিচে অভিকর্ষ ত্বরণ G1 এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে। পাহাড়ের চূড়ায় পরিবর্তিত ত্বরণ, পাহাড়ের চূড়ায় এই জি এর ভ্যালুটা পরিবর্তিত হয়ে কত হয়েছে, 4.9 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হয়েছে। তো এখন আপনাকে বলছে যে পাহাড়ের উচ্চতা কত, পাহাড়ের হাইটটা কত, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ আর এর ভ্যালু দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার। ঠিক আছে। তো পাহাড়ের হাইট বের করতে বলছে। তো এখন দেখেন আমরা কিন্তু এটা সূত্র অনুসারেই বের করতে পারি যে G1 = Gm/r², এটা আমরা জানি, এখান থেকে এই সূত্র আসছে। তাহলে G2 = কি, পাহাড়ের উচ্চতা যদি আমি ধরি G2 = Gm/r + h²। ঠিক আছে।
তাহলে হচ্ছে আমি যদি g1/g2 করি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, g1/g2 করলে r+h² ডিভাইডেড বাই r²। দেখেন আমি কিন্তু সূত্র মুখস্থ করি না, আমি এটা থেকে বের করছি, এটা আমার মনে আছে আগে থেকে। ঠিক আছে, এখন দেখেন g1 এর ভ্যালু দেওয়া আছে, g2 এর ভ্যালু দেওয়া আছে, r এর ভ্যালু জানেন, h এর ভ্যালু কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আপনারা দ্রুত ক্যালকুলেটর হাতে নিয়ে এটা করে ফেলেন। হ্যাঁ, খুবই সহজ একটা অঙ্ক, দ্রুত করে ফেলেন। ঠিক আছে, দ্রুত এই জিনিসটা করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, আর এইখানে আপনাদেরকে আমি আরেকটা কাজ দিলাম। আরেকটা কাজ কি, পাহাড়ের চূড়ায় যেই দোলনকাল T2 সেটা বের করতে বললাম। ঠিক আছে, আচ্ছা, পাহাড়ের চূড়ায় দোলনকাল T2 যদি আপনাকে বের করতে হয়, সেজন্য আপনাকে আরেকটা ডেটা আমি দিয়ে দিলাম। T1 = মনে করেন 1 সেকেন্ড। ঠিক আছে, T1 এর ভ্যালু দিয়ে দিলাম, পাহাড়ের চূড়ায় T2টাও বের করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন সবাই। তো এইখানে হচ্ছে সব কিছু ভাই লিখে দিছি। এই যে ডেটা, এটা g1, এটা হচ্ছে g2, h দেওয়া আছে, r দেওয়া আছে। আচ্ছা, ওকে, ফাইন, সব জানেন। তো আপনাকে পাহাড়ের তলদেশে যেই T1 সেটা দেওয়া আছে, T2টা বের করবেন। ঠিক আছে, T2 কি, পাহাড়ের চূড়ায় যেই দোলনকাল সেটা। ঠিক আছে, পাহাড়ের চূড়ায়, তো এটা বের করবেন আপনারা। হ্যাঁ, পাহাড়ের চূড়ায়। তো দেখেন এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা h এর ভ্যালু পেয়ে যাচ্ছেন, তাই না? তো h এর ভ্যালু যদি পেয়ে যান কোনো সমস্যা নেই। এখন দেখেন পাহাড়ের চূড়ায় যদি দোলনকালটা আমার জানতে হয়, সেক্ষেত্রে আমার কি লাগে, t = 2π√L/g। তো ভাইয়া তো আপনাকে L দিয়ে দেয়নি। ঠিক আছে, L দিয়ে দেয়নি। আর L যদি দিয়ে নাও দেই, একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার উপরে গেলে কি চেঞ্জ হচ্ছে, g এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। মনে করেন পাহাড়ের পাদদেশে আপনার T1 হচ্ছে এটা, g1 হচ্ছে এটা। একই সরল দোলককে যখন উপরে নিয়ে যাব, দুই ক্ষেত্রে তো আপনার L এর ভ্যালুটা সেম থাকবে। তাইলে একই সরল দোলককে নিচ্ছি, কার্যকরী দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না। তাহলে L/g2টা চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এই দুইটাকে ভাগ দেই, কি আসবে, T1/T2 = √L/g1 √g2/L1, সরি L। ঠিক আছে, তাই দেখেন এটা কাটা যাবে, তাহলে কি আসবে, T1/T2 = g2/g1। তো T1 এর ভ্যালু দেওয়া আছে, g2 g1 জানেন, T2 এর ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা এইভাবে না করলে হবে, ভাইয়া যে ডাইরেক্ট সূত্র দেখাইলাম না, ওই সূত্র আর এই সূত্র একই জিনিস। ঠিক আছে, তো একইভাবে করতে পারবেন। কেমন, ওই যে T1 × √g1 = T2 × g2 ঠিক আছে, ওই সূত্রতে ইজিলি করে ফেলতে পারবেন একসাথে। কেমন, আচ্ছা, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা ভাই মুছে দিচ্ছি, এটা আমাদের শেষ। আচ্ছা, আশা করি আপনাদের অঙ্কটা বের হয়েছে। অঙ্কটার যদি উত্তর বের হয় আমাকে জানান, দ্রুত জানান। ঠিক আছে, দেখি দোলনকাল কত। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ তো, আচ্ছা, এগুলা করাবো, সমস্যা নাই। আচ্ছা, এইটুকু যদি বুঝেন, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করাবো। ঠিক আছে, আপনার অঙ্ক হয়েছে নাকি? এতক্ষণ লাগে কেন অঙ্ক করতে? অঙ্ক যদি হয়ে থাকে আমাকে একটু জানান তো, দেখি তো উত্তর কত। তারপরে হচ্ছে লিফটের অঙ্ক করাবো। ঠিক আছে, মানে লিফটের অঙ্ক আসলে লিখি নাই মনে হয়। তারপর হচ্ছে লিফটের একটা বেসিক আছে, সেই লিফটের বেসিকটা আমি বলবো। ঠিক আছে, তা আপনারা একটু প্রস্তুত হন লিফটের বেসিকটা জানার জন্য। কোথায় পোলাপান আছেন? ব্যাপার কি, সকালের থেকেও মানুষ কম। সব মনে অঙ্ক করতে ব্যস্ত। আমি কি লিফট শুরু করব? শুরু করতে হলে আমাকে একটু বলেন তো। জি ভাইয়া, ওকে। আজকে টপিক কম কিন্তু বুঝার জিনিস আছে। আচ্ছা, একজন বের করছেন 2.65 × 10⁶ মিটার, এটা হচ্ছে যে হাইট। 2.65 × 10⁶ মিটার, এত বড় উচ্চতা, ইয়া আল্লাহ। আচ্ছা, হইতেও পারে, আমি জানি না, কিন্তু এত বড় উচ্চতা তো আসার কথা না। যাই হোক, ঠিকভাবে ক্যালকুলেট করলে আসবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভাইয়া হচ্ছে যে এখন লিফটের অঙ্ক শুরু করলাম। কেমন, আপনারা ক্যালকুলেশনটা পরে বাসায় করেন, আপাতত লিফটের অঙ্কটা শুরু করি, সবাই একটু মনোযোগ দেন। ঠিক আছে, আচ্ছা, লিফটের বেলায় কি ঘটে সেটা আগে একটু বলি আমি। হ্যাঁ, ধরেন একটা লিফট আছে। ঠিক আছে, লিফটটার উপর এই যে ভাইয়া দাঁড়ায় আছি লিফটের উপর। ঠিক আছে, এখন আমরা লিফটের উপর, ধরেন লিফটটা স্থির, তখন আমি কি করি, লিফটের তলের বরাবর আমি নিচের দিকে একটা বল প্রয়োগ করি, mg। লিফটের তল আবার কি আমাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে না, সেটা কি এই mgর সমান ও বিপরীত, যেটা হচ্ছে আমার ওজনের সমান। যে কারণে আমি অনুভব করি যে হ্যাঁ, আমার একটা ওজন আছে।
ঠিক আছে, সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া দেয়। কেমন? আচ্ছা ভাইয়া কিন্তু লিফটের অঙ্ক শুরু করলাম, তো এটা যখন থেমেছিল তখন, ঠিক আছে। এখন দেখেন যখন সে লিফটটা উপরের দিকে যাওয়া শুরু করলো, লিফটটা উপরের দিকে গেলে অবশ্যই তার কি উপরের দিকে একটা ফোর্স লাগবে, সে কি উপরের দিকে একটা ফোর্স দিবে, তাই না? লিফটটা অবশ্যই উপরের দিকে একটা ফোর্স দিতে হবে, যেই ফোর্সের মানটা অবশ্যই mg থেকে কি হবে, বড় হবে, ঠিক আছে। এটা কি লিফট উপরে ওঠার সময়, লিফট উপরে ওঠার সময় তখন কি অবশ্যই এফ এর মানটা mg থেকে বড় হইতে হবে, যার ফলে সে উপরের দিকে একটা ত্বরণ লাভ করবে, ঠিক আছে। তার ত্বরণ এটা কি উপরের দিকে হবে, ঠিক আছে। আচ্ছা তাইলে এখানে কি হবে, আমরা কি জানি এখানে হচ্ছে ত্বরণ প্রাপ্ত হচ্ছে, তো আমরা নিউটনের ল থেকে কি জানি, নিউটনের ল থেকে জানি যে যাবতীয় সকল ফোর্সের যোগফল ইকুয়াল টু কি ma, এটা আমরা জানি। তাহলে এখানে কি কি ফোর্স যোগ হয়েছে দেখেন তো, উপরের দিকে একটা ফোর্স দিছি, সেটা থেকে আমার নিচের দিকের ফোর্সটা কি হয়েছে, বিয়োগ হয়েছে, বিয়োগ হয়ে যেই সামেশন অফ ফোর্সটা থাকে বা যেই নিট বলটা থাকে সেটার কারণে আমি এই ত্বরণটা লাভ করছি, যার ফলে F ইকুয়াল টু ma হয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার F এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, F এর ভ্যালু দাঁড়াচ্ছে ma প্লাস mg, তার মানে m ইন্টু a প্লাস g। আপনারা এগুলো সবাই জানেন, তারপর আমি একবার বলতেছি, ঠিক আছে। তো এখন দেখেন আর একবার একটু বলে দিয়েন ভাইয়া, কোনটা ভাইয়া একবার বলবো, ওই অঙ্কটা জি এর, আচ্ছা এটা পরে বলে দেবো, অঙ্ক আছে তো আরো, ওর পরে বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা তো দেখেন এখান থেকে কি পাইলাম, এটা পাইলাম। আরেকবার বলি, আমি ওজন কখন অনুভব করি, যখন আমি তলের উপর একটা বল দিব, তলও আমাকে বিপরীত দিকে একটা বল দিবে, তল দ্বারা যে বলটা আমি অনুভব করবো সেটাই হচ্ছে আমার ওজন। এখন তল যদি বিপরীত দিকে বেশি বল দেয় তাহলে আমি বেশি ওজন ফিল করব, কম বল দেয় তাহলে কম ওজন ফিল করব, ঠিক আছে। এটা তল যে বলটা দিচ্ছে সেইটা, ঠিক আছে। তো এখন দেখেন আমার কি হয়েছে, আমি নিচের দিকে mg দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমি যেহেতু উপরের দিকে উঠতেছি, তার মানে উপরের দিকে একটা বড় বল কার্যকর আছে, বড় বল না হলে তো আমাকে উপরের দিকে উঠাইতে পারতো না, কারণ আমার বল তো একটা নিচের দিকে আছে। তো বড় বল যখন দিয়ে উপরের দিকে টানতেছি তখন কি আমার উপরের দিকে একটা ফোর্স, নিট ফোর্স কাজ করতেছে, এই দুইটা বিয়োগ হয়ে সেই ফোর্সের ফলে কি আমার একটা ত্বরণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার সূত্র কি, নিউটনের সূত্র অনুসারে সামেশন অফ F ইকুয়াল টু ma, তার মানে এই দুইটার বিয়োগফল ইকুয়াল টু কত, ma, বা আমার উপর দিকে একটা ত্বরণ প্রাপ্ত হচ্ছে। তো এখন দেখেন তারপর আমি F ইকুয়াল টু কি দাঁড়ালো, m ইন্টু a প্লাস g, ঠিক আছে। তো এখন দেখেন এই যে দুইটা বল কাটাকাটি হইয়া যেই বলটা হইলো, ঠিক আছে, বা হচ্ছে এই যে যেই বলটা, এই বলটা কি উপরের দিকে ক্রিয়াশীল না, উপরের দিকে ক্রিয়াশীল মানে হচ্ছে সে লিফটের তল বরাবর আমার উপর ক্রিয়া করতেছে, তাই না। এই বলটা কি, এই বলটা হচ্ছে লিফটের তল দিয়ে বা লিফটের উপর ক্রিয়া করতেছে। লিফটের উপর ক্রিয়া করা মানে কি, লিফটের তল বরাবর ক্রিয়া করা, এই যে লিফটের তল বরাবর এইখান দিয়ে ক্রিয়া করতেছে। তো লিফটের তল বরাবর যে বলটা ক্রিয়া করে সেটাই তো আমার উপর প্রযুক্ত হয়, তাই না, সেই জন্য তো আমি উপরে উঠতেছি। তো লিফটের তল বরাবর যেই বলটা আমার উপর কার্যকর হবে সেই বলটাই তো আমার জন্য আমার ওজন, তাই না। তার মানে এই এফটা কি নির্দেশ করতেছে, আসলে আলটিমেটলি আমার ওজন নির্দেশ করতেছে। তো এখন দেখেন আমার ওজন নরমালি হচ্ছে F ইকুয়াল টু mg বা W ইকুয়াল টু mg, কিন্তু যখন লিফট উপরের দিকে উঠতেছে তখন আমার ওজন কি হয়ে যাচ্ছে, m ইন্টু a প্লাস g, তার মানে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। ত্বরণের মানটা বেড়ে যাওয়ার কারণে আমার হচ্ছে কি হচ্ছে, আমার টোটাল যে সামগ্রিক ওজন সেটা বেড়ে যাচ্ছে। এই জন্য লিফট যখন উপরের দিকে যায় আমরা কি অনুভব করি, ভারী অনুভব করি। আমরা কি অনুভব করি, ভারী অনুভব করি। আর লিফট যখন উপরের দিকে যায় তখন কার্যকর ত্বরণ কত হয়, উপরের দিকে যখন লিফট যাবে তখন কার্যকর ত্বরণ হবে a প্লাস g। কারো কোনো সমস্যা থাকলে দ্রুত জানান তো, একটু দেখি ভাইয়া। আগের ক্লাসগুলা কই পাবেন আমি জানি না, আসলে ইউটিউবে থাকার কথা সবই, ঠিক আছে, মানে জানি যেটা সেটা হচ্ছে ইউটিউবে থাকার কথা, ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। আর লাইভ ক্লাসে থাকলে আর কি সব থেকে ভালো হয়, আমি লাইভ ক্লাসে সমস্যা সমাধান করার চেষ্টা করি। আচ্ছা উপরের দিকে গেলে কার্যকর ত্বরণ কত, a প্লাস g। আশা করি এই ঘটনাটা বুঝছেন বা ম্যাক্সিমাম আপনারা জানেন, হ্যাঁ। আচ্ছা লিফটের আরো কিছু ঘটনা ঘটতে পারে। এখন দেখেন মনে করেন এখন লিফটটা নামা শুরু করলো, ঠিক আছে, লিফট এখন কি করলো, নামা শুরু করলো। তো নামা শুরু করুক যাই করুক, এর উপর যখন আমি আসি তখন আমি তো W ইকুয়াল টু mg নিচের দিকেই দিচ্ছি, ঠিক আছে। W ইকুয়াল টু mg কোন দিকে দিচ্ছি, নিচের দিকে দিচ্ছি, আর এটার প্রতিক্রিয়া স্বরূপ আমি উপরের দিকে একটা বল পাচ্ছি, হ্যাঁ। এখন দেখেন যখন নামা শুরু করলো তখন কি হলো, যখন নামা শুরু করলো তখন কিন্তু লিফট কিন্তু কি হয়, লিফটের ক্ষেত্রে কি হয় দেখেন তো, তখন কি আপনার লিফটের উপর যেই উপরের দিকে ক্রিয়াশীল বল, একটা টান বল আছে না, এই যে দেখেন একটা টান বল তো আছে অবশ্যই, বা ওই একটা এফ বল তো উপরের দিকে আছেই, যেই এফ বলের কারণে আপনার লিফট হচ্ছে ধুপ করে পড়ে যাচ্ছে না। এই এফ বলটার কারণে কি হচ্ছে, W ইকুয়াল টু mg টা হয়তো বেশি, W ইকুয়াল টু mg টা বেশি এই এফ এর তুলনায়, সেই জন্য হচ্ছে লিফটটা ধীরে ধীরে নিচে নামতেছে, লিফটটা কি ধীরে ধীরে নিচে নামতেছে বা একটা গতিতে নিচে নামতেছে। কিন্তু এই এফটা যদি উপরের দিকে না থাকতো সেক্ষেত্রে তো আমি পড়েই যেতাম, সেক্ষেত্রে তো মানে আমার আর উপর দিকে ফোর্স থাকতো না, W ইকুয়াল টু mg দিয়ে আমি একদম ফ্রি ফল করতাম, তাই না। তো আপনার এই এফটা কি উপরের দিকে ক্রিয়াশীল আছে। আচ্ছা তার মানে mg ইজ গ্রেটার দেন এখানে f, ঠিক আছে।
আচ্ছা এখন দেখেন তো আপনার কি একটা ত্বরণ হচ্ছে না এখানে, এখানে কিন্তু আপনার একটা ত্বরণ হইতেছে, ঠিক আছে। তো এখানে যে ত্বরণ হইতেছে তো আমরা কি জানি সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম এ, তাইলে হচ্ছে এফটা কি, এফ কি এখানে এমজি বড়, তার মানে এমজি মাইনাস এই উপরের দিকে যে ফোর্স সেটা ইকুয়াল টু কি আপনার এম এ, ঠিক আছে। এখান থেকে আমরা এটা পাই, তাহলে এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা কি পাই, এফ ইকুয়াল টু হচ্ছে এমজি মাইনাস এম এ পাইলাম, ঠিক আছে। তাহলে এম ইকুয়াল টু কি এম ইন্টু জি মাইনাস এ পাইলাম, ঠিক আছে। তার মানে লিফটটা যখন উপর থেকে নিচের দিকে নামতেছে তখন আমার ত্বরণের মান কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, বা ত্বরণের মানটা কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। তাহলে তখন আমার কার্যকরী ত্বরণ কত, জি মাইনাস এ। লিফট যখন নিচের দিকে নামে, লিফট যখন নিচের দিকে নামে তখন আমার কার্যকরী ত্বরণ কত, জি মাইনাস এ। আশা করি বুঝতে পারছেন। তো আমার কার্যকরী ত্বরণ যদি কমে যায় তাহলে দেখেন তো এই জিনিসটা কি, আমাকে উপর দিকে কত ফোর্স দিতেছে, লিফট আমাকে উপর দিকে কত ফোর্স দেয়, সেটাই তো এই এফটা, তাই না, সেটাই তো এই এফটা। তো উপর দিকে যত বল আমাকে লিফট দেয় সেটাই তো আমি অনুভব করি আমার ওজন হিসেবে। তাহলে এখন দেখেন এই বলের মানটা কি, আগে তো ছিল ডব্লিউ ইকুয়াল টু এমজি, এটা আমার ওজন ছিল, এখন কি হচ্ছে জি মাইনাস এ হওয়ার কারণে কি এই বলের মানটা কমে যাচ্ছে। তার মানে কি আমি ফিল করব কি আমার ওজন কমে যাচ্ছে, আমি ওজন কম ফিল করব, ওজন কম ফিল করব, ঠিক আছে। এখানে কি আমার ওজন কমে যাবে ফিল করব। দেখি কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানান। জি মাইনাস এ, আচ্ছা ওকে ভেরি গুড, একজন জি মাইনাস এ বলছেন, বাকিরা সব ঘুম, বুঝতে পারছি। তাহলে লিফট নিচের দিকে গেলে আমার এই ঘটনা ঘটতেছে কেমন, আচ্ছা তো এইটা গেল লিফট নিচের দিকে গেলে। আর কি কোনো ঘটনা আছে? আচ্ছা আরেকটা ঘটনা আছে ভাই, লিফটের জিনিসটা একদম ক্লিয়ারই করে ফেলি। হ্যাঁ মনে করেন এখন সমবেগে সে হচ্ছে কি সমবেগে উঠবে বা নামবে, ঠিক আছে। লিফটটাকে সমবেগে যখন উঠাবো বা নামাবো, সমবেগে, তো লিফট কখন সমবেগে উঠবে বা নামবে, ঠিক আছে, যখন তার উপর কি উপরে নিচে ক্রিয়াশীল বলগুলা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তখন আর এক্সট্রা ফোর্স নাই, তার ফলে কি হবে দুইটা বল মানে এই দুইটা ফোর্সে কি হবে, কাটাকাটি হবে। এফ ইকুয়াল টু যদি এমজি হয় এবং তার যদি একটা মনে করেন শুরুতে একটা বেগ প্রাপ্ত হয়েছে, ধরেন শুরুতে তার একটা বেগ দিছি, বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার যখন 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে তখন হচ্ছে উপরের বল আর নিচের বল কি হয়েছে, সমান হয়ে গেছে। তো দুইটা বল পরস্পরকে কাটাকাটি করতেছে, তার ফলে কি এখানে আর কি নাই, ত্বরণ নাই, কারণ বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, এখানে বেগের কোনো পরিবর্তনই নাই, সুতরাং কি সরি বেগের কোনো পরিবর্তনই হবে না, কারণ কি আমার বল নাই এক্সট্রা, বল যদি এক্সট্রা না থাকে বেগের পরিবর্তন হবে না, আর বেগের পরিবর্তন না হলে আমার ত্বরণ হবে না। তার ফলে হচ্ছে এখানে ত্বরণ এর মান কত, 0, ঠিক আছে। তার ফলে আপনার এই যে দেখেন এখন যদি লিফট উপরে উঠে তাহলে আপনার ত্বরণের মান এই যে এর মান কত, 0, তার মানে 0 প্লাস জি, তার মানে এখানে আপনার এফ ইকুয়াল টু কি হবে, এম ইন্টু 0 প্লাস জি, তাহলে দেখেন এম জি হবে, ঠিক আছে। তার মানে সমবেগে উপরে উঠলে কি সে তার ওজনের সমান বলই অনুভব করবে। আবার সমবেগে যদি নিচের দিকে নামে তখনও তো এ ইকুয়াল টু 0, তাহলে তখন আপনার কি হবে, জি মাইনাস 0, ঠিক আছে। মানে এফ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস 0, তার মানে এফ ইকুয়াল টু এম জি, ঠিক আছে। তার মানে সমবেগে উপরের দিকে উঠলেও সে তার বলের ওজনের সমান বল অনুভব করবে, সমবেগে নিচের দিকে নামলেও সে তার ওজনের সমান বল অনুভব করবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, যে সমবেগে উপরে উঠুক বা নিচে নামুক আপনার ত্বরণ তখন মানে এর মানটা শূন্য হয়ে যায়, মানে সমবেগের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে, সমবেগ, সমবেগের ক্ষেত্রে এর মান 0 হওয়ায় তার উপর যে অ্যাক্টিভ যে ত্বরণ থাকবে সেটা কত হবে, a প্লাস জি ইকুয়াল টু 0, সরি a প্লাস জি ইকুয়াল টু জি হবে, কারণ এর মান কত, 0। আবার হচ্ছে জি মাইনাস এ ইকুয়াল টু কি হবে, জি হবে, কারণ এর মান কত, 0। তো এই হচ্ছে কি উপরে উঠলে এটা ত্বরণ, নিচে নামলে এটা ত্বরণ, আর সমবেগের ক্ষেত্রে এর মানটা যেহেতু 0 হয়ে যায় সুতরাং অ্যাক্টিভ ত্বরণের মান এটা আর এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখেন আরেকটা ঘটনা। এখন মনে করেন ওই যে শুরুতে বললাম যে এখন মনে করেন আপনার যেই দড়ি দিয়ে উপর দিকে লিফটটা টানতেছিলেন বা যেই আপনার লোহার রশি দিয়ে যেটা দিয়ে টানতেছিলেন উপরের দিকে লিফটটাকে, সেটা মনে করেন এখন ছিঁড়ে গেল, ঠিক আছে। এটা এখন কি হলো, ছিঁড়ে গেল, তাইলে তো এখন আর আপনার উপরের দিকে কি নাই, ফোর্স নাই, ঠিক আছে। এখন ও যখন ছিঁড়ে গেল তখন তো উপরের দিকে ফোর্স নাই, তো ফোর্স যদি নাই থাকে তার মানে কি আমি কি দেখেন তো আমার কি তখন খালি অভিকর্ষ ত্বরণ আছে নিচের দিকে, আর অভিকর্ষ ত্বরণের ফলে খালি অভিকর্ষজ বল আছে, তাই না। তখন তো আর আমার এ নাই, তাই না, তখন কি আমার আর এ আছে, এ নাই। তো আমার যদি উপরের দিকে ফোর্স না থাকে, ফোর্সেও কাটাকাটি যাবে না, মানে নিচের দিকে খালি ফোর্স, তখন আমার জি এর ভ্যালুটা কত হবে, তখন কিন্তু আমার জি এর ভ্যালুটা হচ্ছে যে আপনার দেখেন এ কি আমি একটু ভুল বলছি, এর মান কিন্তু শূন্য হবে না, কি হবে দেখেন যখন হচ্ছে উপরেরটা ছিঁড়ে গেল, উপরেরটা যখন ছিঁড়ে গেল তখন হচ্ছে আমার লিফট একটা ত্বরণ এতে ধরেন নিচে পড়বে, আর আমার উপর হচ্ছে আরেকটা ত্বরণ নিচে দিকে ক্রিয়াশীল হবে। এখন দেখেন লিফট যখন ছিঁড়েই গেছে তখন তো উপরের দিকে ফোর্স নাই, তার মানে আলাদা কোনো ত্বরণ হবে না, তার মানে এখানে যেটা কার্যকর হবে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। তার মানে সবগুলো বস্তুর উপরে কি অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়াশীল হবে, ঠিক আছে। যখন লিফট ছিঁড়ে যাবে তখন হচ্ছে কি অভিকর্ষ ত্বরণেই তারা সবাই কি নিচের দিকে পড়বে এবং অভিকর্ষ বলের প্রভাবেই তারা কি
নিচের দিকে পড়বে। তার মানে তাদের নিচের দিকে যেই অ্যাক্টিভ ফোর্স, আর তখন কি হবে বলেন তো, নিচের দিকে অ্যাক্টিভ ফোর্স কি, তখন হবে জি মাইনাস, তখন দেখেন এর জায়গায় কি, এর ভ্যালুটাও কি তখন জি এর সমান হয়ে যাবে, বা লিফটের যেই ত্বরণ, এটা কি ছিল, এটা কি ছিল, লিফটের ত্বরণ ছিল, ঠিক আছে। তো এটা কি তখন জি এর সমান হয়ে যাবে না, মানে লিফটও তো তখন অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে পড়বে যখন ছিঁড়ে যাবে। তার মানে কি জি মাইনাস জি হবে। তার মানে হচ্ছে যখন হচ্ছে যে লিফট ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে বা লিফটের রশি ছিঁড়ে গেলে, ঠিক আছে, তখন আপনার অ্যাক্টিভ ত্বরণের মান কত, অ্যাক্টিভ ত্বরণের মান হচ্ছে যেহেতু নিচের দিকে পড়তেছে, তার মানে জি মাইনাস এ, জি মাইনাস এ এর জায়গায় কি হবে, এ ইকুয়াল টু জি হয়ে যাবে, তার মানে জি মাইনাস জি ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে তখন কি হবে দেখেন তো, তখন বস্তুর উপর প্রযুক্ত বল ডব্লিউ ইকুয়াল টু এম জি মাইনাস এ, এটা হওয়ার কথা না, এম ইন্টু জি মাইনাস জি হবে, তার মানে হচ্ছে এম ইন্টু 0 হবে, তার মানে হচ্ছে 0 হবে। তার মানে বস্তু তখন কি ওজন শূন্য অনুভব করবে, বা সে ভাববে যে আমি তো মহাকাশে আছি, ঠিক আছে। আজকে ভাইয়ার তামিম তামিম রাখতেছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন আমাকে একটু জানান, ঠিক আছে। যখন ছিঁড়ে নিচে পড়বে তখন হচ্ছে আপনার কি ওজন শূন্য মনে হবে তার নিজেকে, ঠিক আছে। তো এখন দেখেন এতক্ষণ যে আমি এত গল্প বলছি, এই গল্পগুলোর কারণ হচ্ছে এতক্ষণ আমি ছিলাম হচ্ছে লিফটের ভিতর, এখন লিফটের ভিতর কারে ঢুকাই দিছি, লিফটের ভিতর এখন একটা সরল গোলককে ঢুকাই দিব, ঠিক আছে। তখন তার কি পরিবর্তন হবে সেটা হিসাব করব। এইটুকু যদি কেউ না বুঝে থাকেন আমাকে বলেন, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। আর বুঝে থাকলে ভাইয়া এখন হচ্ছে যে সামনের দিকে চলে যাব, ঠিক আছে। কোথায় পোলাপান, একটু দ্রুত জানান কেমন। আচ্ছা, এখন দেখেন তো মোটামুটি এই তিনটা ক্ষেত্রে আমরা দেখব। সমবেগেরটা না বললেও হবে, কারণ সমবেগে সেমই হবে, ঠিক আছে। তো একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এই তিনটা ক্ষেত্রে লিফটের ভিতর আপনার সরল দোলককে যদি নেন তাহলে তার কি পরিবর্তন হবে, তার দোলনকালের কি পরিবর্তন হবে সেটা বের করবো। দোলনকাল কি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখন আমি যখন একটা সরল দোলককে লিফটের ভিতর নিতেছি, তখন তো লিফটের ভিতর তো তার দোলন কার্যকরী দৈর্ঘ্য তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে না, কার্যকরী দৈর্ঘ্য তো যা ছিল তাই থাকতেছে। তার মানে তার কি চেঞ্জ হতে পারে, খালি তার ভিতরে যে ত্বরণটা আছে সেটা চেঞ্জ হতে পারে। এখন যখন লিফটটা উপরের দিকে যাবে তখন আমরা কি জানি, কার্যকর ত্বরণ কি হয়ে যায়, এ প্লাস জি হয়ে যায়, মানে হচ্ছে লিফটের ত্বরণ যোগ অভিকর্ষ ত্বরণ হয়ে যায়। তার মানে যখন লিফটটা উপরের দিকে যাবে তখন লিফটের ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ যোগ হবে, তখন হচ্ছে যে আপনার টোটাল এখানে নিচে যে ত্বরণটা হবে সেটা কি হবে, জি প্লাস এ। তার মানে তার দোলনকাল কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। যখন উপরের দিকে লিফট যাবে তখন হচ্ছে যে সরল দোলকের দোলনকাল এভাবে পরিবর্তিত হবে, কারণ তার কার্যকরী দৈর্ঘ্য কার্যকরী ত্বরণ চেঞ্জ হয়ে গেছে। আবার দেখেন লিফট যখন নিচের দিকে যাবে তখন আমার কার্যকরী ত্বরণ জি মাইনাস এ না, তার মানে তখন তার এখানে কি হয়ে যাবে, জি মাইনাস এ হয়ে যাবে, ঠিক আছে। এ কি লিফটের ত্বরণ, আবার বলতেছি এ কি লিফটের ত্বরণ, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো তখনও তার কি হবে, দোলনকাল চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখেন যখন ছিঁড়ে যাবে তখন কি হবে দেখেন তো, মানে মনে করেন আপনার এরকম হইতে পারে যে আপনার লিফটটা ছিঁড়ে গেছে, তার ভিতর সরল দোলক আছে, ঠিক আছে। তো সরল দোলকের দোলনকাল তখন কত হবে, তো লিফট যখন ছিঁড়ে গেছে তখন তো হচ্ছে যে আপনার মানে কার্যকর ত্বরণের মান কত, জি মাইনাস জি ইকুয়াল টু 0, তাহলে তখন এখানে কার্যকর ত্বরণের মান কত হবে, 0 হবে। তো 0 হইলে লিফট যখন ছিঁড়ে যাবে তখন হচ্ছে যে আপনার দোলনকাল হচ্ছে ইনফাইনাইট হয়ে যাবে, বা পৃথিবীর কেন্দ্রে গেলে যেই দোলনকাল পাইতেন বা হচ্ছে মহাকাশে গেলে যেই দোলনকাল পাইতেন সেই একই দোলনকাল পাবেন এখানে, ঠিক আছে। বা সরল দোলকের তখন কি ওজন শূন্য অনুভব করবেন, তখন যদি ওজন মাপেন তখন দেখবেন যে ওর ওজন কি 0, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি না বুঝেন ভাইয়াকে জানান খুব দ্রুত, ঠিক আছে। আমাদের এটা শেষ, আমি হাঁপায়া গেছি ভাইয়ারা। তো আশা করি অঙ্কগুলা পারবেন। ভাইয়া অঙ্ক না করাইলেও কিন্তু বলে দিতেছি কিভাবে হবে সব জিনিস, হ্যাঁ। তো অঙ্কগুলা পারবেন আশা করি। আচ্ছা, এবার ভাইয়া একটা সংজ্ঞা বলবো, তারপর আমি কিছু অঙ্ক করবো এখন, হ্যাঁ। তারপর আমরা ওয়ান লাস্ট টপিক থাকবে আমাদের, সেটা করব। তো এখন দেখেন সেকেন্ড দোলক কি, সেকেন্ড দোলক কি একটা সংজ্ঞা বলতেছি। সেকেন্ড দোলক, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, যে দোলকের দোলনকাল কয় সেকেন্ড, 2 সেকেন্ড, তাকে আমরা কি বলবো, সেকেন্ড দোলক বলবো, ঠিক আছে। তার মানে একটা পূর্ণ দোলনে মনে করেন একটা দোলক আছে এখানে, তাকে হচ্ছে যে সে এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফেরত আসলে তো তার একটা পূর্ণ দোলন হয়। তো এখান থেকে এখানে যে আবার এখানে আসতে তার কত লাগে, 2 সেকেন্ড লাগে, ঠিক আছে। তাইলে যদি সে এখান থেকে একবার এখানে যেতে কত সময় লাগে, 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসতে কত লাগে, 1 সেকেন্ড। তার মানে তার অর্ধ দোলন বা অর্ধেক দোলন দিতে কত সময় লাগে, 1 সেকেন্ড লাগে। আর পূর্ণ দোলন দিতে কত সময় লাগে, 2 সেকেন্ড লাগে। আর দোলনকাল মানেই হচ্ছে পূর্ণ দোলনে যে পরিমাণ সময় লাগে সেটা, ঠিক আছে। তো আশা করি সেকেন্ড দোলক কি জিনিস সেটা আপনারা বুঝে গেছেন। সেকেন্ড দোলক বললেই বুঝে নেবেন কি, তার দোলনকাল কত, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড।
একটা সেকেন্ড দোলক বলা মানেই কি সেকেন্ড দোলক, কথার উল্লেখ পাইলি দোলনকাল কত 2 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আপনাকে বলছে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, ঠিক আছে। মনে করেন যে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য যেহেতু বলছে, তো আমরা কি জানি টি ইকুয়াল টু 2π√L/g, ঠিক আছে। তো সেকেন্ড দোলক মানে কি 2 সেকেন্ড তার দোলনকাল, ঠিক আছে। তো এখন কার্যকরী দৈর্ঘ্য জানতে চাইছে, তো আপনি যদি জি এর ভ্যালু না দেওয়া থাকে আপনি 9.8 ধরে নেবেন, আর দেওয়া থাকলে তো ওকে ফাইন, ঠিক আছে। তা আপনার কত, এই যে এখান থেকে জিনিসটা কিন্তু আপনি ইজিলি বের করতে পারবেন। টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড, এটা কাটা, তারপরে আপনার কত আসছে 1/π = √L/g। আপনাকে কার্যকরী দৈর্ঘ্য এল এর ভ্যালু বের করতে বলছে, স্কয়ার করবেন 1/π² L/g, ঠিক আছে। তো মনে করেন 9.8 / π² = L। তো এইভাবে করে আপনি প্রথম অঙ্কটা করতে পারেন, খুবই সহজ একটা জিনিস, আশা করি সবাই এটা পারবেন, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা গেল। প্রথম অঙ্কটা দিছি এটার জন্য যে সরল দোলকে সেকেন্ড দোলকটা কি সেটা যাতে বলতে পারি, মনে থাকে, সেই জন্য হচ্ছে যে প্রথম অঙ্কটা দিছি। এখন দেখেন কি বলছে, একটা দোলক আছে, দোলকটা হচ্ছে এ দোলক, ঠিক আছে। একটা এ নামক একটা দোলক আছে, সে দুলতেছে দৈর্ঘ্য, আচ্ছা এ দোলকের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে বি দোলকের দৈর্ঘ্যের 4 গুণ, ঠিক আছে। তার মানে বি আর একটা গোলক আছে, মনে করেন এইটা, তো আচ্ছা এখানে দেই একটা গোলক সরল দোলক আর বি আর একটা সরল দোলক। তো এখন দেখেন এ দোলকের যেই দৈর্ঘ্য সেটা হচ্ছে বি দোলকের দৈর্ঘ্যের 4 গুণ, তার মানে বি দোলকের দৈর্ঘ্য এল হলে এ দোলকের দৈর্ঘ্যটা কি 4L, ঠিক আছে। তো বি এর দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, বি দোলকের যে দোলনকাল সেটা আবার কি বলছে 2 সেকেন্ড হলে এ দোলকের দোলনকাল কত সেটা জানতে চাইছে, মানে হচ্ছে এই যে T1 জানতে চাইছে, আপনাকে T2 দেওয়া আছে, T1 জানতে চাইছে। আবারও বলি প্রশ্নটা কি, বি দোলকের এ দোলকের দৈর্ঘ্যটা হচ্ছে বি দোলকের দৈর্ঘ্যের 4 গুণ, তো বি দোলকের দৈর্ঘ্য ধরলাম হচ্ছে L, তাহলে এ দোলকের দৈর্ঘ্য কত 4L, বি দোলকের আপনার দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড, এ দোলকের দোলনকাল কত জানতে চাইছে, ঠিক আছে। তো আমরা একটু আগে কি দেখছি, একটু আগে কিন্তু আমরা সম্পর্ক দেখছি, T সমানুপাতে কি √L, তার মানে কি T1² / L = T2² / L, সরি L1 L2, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমি এই সূত্রটা আনতেই পারি, ইজিলি আনতে পারি, ঠিক আছে। তো আমি কিন্তু দেখাইছি, আপনারা যদি কেউ ভুলে যান কিভাবে আপনারা খাতা উল্টায় দেখতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন T2 এর ভ্যালু আপনাকে দেওয়া আছে, তারপরে L2 এর ভ্যালু কত, L2 এর ভ্যালু হচ্ছে L, শুধু L, ঠিক আছে। আর T1 এর ভ্যালু জানতে চাইছে, আর হচ্ছে L1 এর ভ্যালু কত, L1 এর ভ্যালু হচ্ছে 4L। এটা কাটা যাবে, খুবই সহজ, বের করে ফেলবেন। T² কত, T² মানে হচ্ছে 2 × 4, তো 4 × 4 T1², তো অতএব T1 = কত 4 হবে, ঠিক আছে। 4 × 4 = 16, 4। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি ঘটনা। তো এই যে এই অঙ্কটাও গেল, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝলে আমাকে কমেন্টে দ্রুত জানান, হ্যাঁ। দেখি আপনারা কারা কারা ভাইয়ের সাথে আছেন একটু জানান, আর অঙ্ক বুঝছেন কি না বুঝান। প্রাণাপ খান রিফ্রেশ, আজকে প্রাণাপ কই পাই এখন বলো, বাইরে আসলে বৃষ্টি হইতেছে। কলেজে যেতে মজা লাগে, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, কলেজে যেতে মজা লাগলে খুবই ভালো। আচ্ছা এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কয়েকবার হচ্ছে বোর্ড পরীক্ষায় আসছে, এছাড়াও কয়েকটা মানে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে, কুয়েটে রুয়েটে মেবি আসছে, ভাইয়া লিখতে ভুলে গেছি, আজকে সময় কম ছিল এই জন্য লিখিনি পাশে কোনটা কোথায় আসছে, ঠিক আছে। তো কোনো একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য দেখেন, যখনই সেকেন্ড দোলক বলছে তখনই তার T = কত 2 সেকেন্ড, ঠিক আছে, বা হচ্ছে তার দোলনকাল কত, পূর্ণ দোলন দিতে সময় লাগে 2 সেকেন্ড। কোন একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 225% বাড়াইছি, ঠিক আছে, তাহলে এর দোলনকাল কত হবে। তো মনে করেন ওর আদি দৈর্ঘ্য হচ্ছে L, ঠিক আছে, তাহলে ওর দৈর্ঘ্য কতটুকু বাড়াইছি 225%, তার মানে আদি দৈর্ঘ্য L এর 225% বাড়াইছি তার দৈর্ঘ্য আমি, তাই না। তাহলে আদি দৈর্ঘ্য L এর যদি 225% যদি আমি দৈর্ঘ্য বাড়াই, তার মানে তার দৈর্ঘ্য বাড়াইছি কতটুকু আসলে, L × 225/100, তার মানে হচ্ছে 225L / 100। এটা কি এই পরিমাণ হচ্ছে বৃদ্ধি করছি, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এটা, তাই না, দৈর্ঘ্যের বৃদ্ধি করছি এইটুকু। তাইলে তার নতুন দৈর্ঘ্যটা কত হয়েছে, নতুন দৈর্ঘ্য L2 = কি L প্লাস এই দৈর্ঘ্য বৃদ্ধি, মানে হচ্ছে আদি দৈর্ঘ্য প্লাস কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। ভাইয়া জিনিসটা ভেঙে করলাম, আপনারা ডিরেক্ট এই লাইন করতে পারবেন, ঠিক আছে, যে নতুন যেই দৈর্ঘ্য আসছে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো নতুন দৈর্ঘ্যটা কত আসবে 100, তার মানে হচ্ছে 100L প্লাস হচ্ছে 225L = কত 325L / 100, এটা হচ্ছে আপনার L2। তো এখন আপনাকে বলছে দোলনকাল কত, তো আদি দোলনকাল T1 এর মান দেওয়া আছে 2 সেকেন্ড, ঠিক আছে, T1 এর মান কত দেওয়া আছে 2 সেকেন্ড। আচ্ছা তারপরে আপনাকে আদি যেই দৈর্ঘ্য সেটা আমি ধরে নিছি কত L, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য ধরে নিছিলাম, আর পরবর্তীতে যেই দৈর্ঘ্য আসছে সেটা মাত্র বের করলাম, সেটা কত
325L ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তো এখন আপনাকে বলছে যে T2 এর ভ্যালু কত। তো আপনার এখানে মূল কনসেপ্টটা কোন জায়গায়, মূল ঝামেলাটা হচ্ছে এই জায়গায়, এই জায়গাটা যে যোগ করতে হবে এই জায়গায় ভুল করবেন, বাকি সব কিন্তু ঠিকঠাক, ঠিক আছে। তো এখান থেকে আপনি সূত্র বানাবেন, ওই যে T সমানুপাতিক কি, T সমানুপাতিক কি √L, ঠিক আছে। তার মানে T1 স্কয়ার বাই L1 ইকুয়াল টু T2 স্কয়ার বাই L2, এই সূত্র দিয়ে কাজ শেষ। আশা করি সবাই অঙ্কটা পারবেন, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার আসে বোর্ড পরীক্ষা আসেই, ঠিক আছে। নামটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে ভাই, এটা কি নাম দিলেন ভাই? নাম তো উচ্চারণও করতে পারতেছি না, এত ভয়ঙ্কর নাম কেন আপনার? ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা, সহজ জিনিস, আশা করি সবাই বুঝছেন জিনিসটা, হ্যাঁ। কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা প্রায় আসে, বিভিন্ন জায়গায় আসে। কখনো আপনাকে বলবে যে দৈর্ঘ্য 3 গুণ করছি, দৈর্ঘ্য 3 গুণ করার মানে কি, আগে L থাকলে পরে 3L, এই হচ্ছে সিম্পল কথা, ঠিক আছে। আচ্ছা, আজকে বাড়ির কাজ দিব ইনশাল্লাহ, দেখি। তারপরে কি, সরল দোলকে সুতার দৈর্ঘ্য 98 সেন্টিমিটার, দোলনকাল 2 সেকেন্ড হলে দোলকপিণ্ডের ব্যাসার্ধ কত, ঠিক আছে। দেখেন আপনাকে কি বলছে, ব্যাচিত্র টাকাই। সরল দোলকে সুতার দৈর্ঘ্য হচ্ছে এই যে ববের আগ পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমরা সুতার দৈর্ঘ্য L ধরি, সেটা হচ্ছে 98 সেন্টিমিটার, ঠিক আছে, তার মানে 0.98 মিটার। তারপর হচ্ছে এর দোলনকাল T ইকুয়াল টু দেওয়া আছে 2 সেকেন্ড। তো এখন আপনাকে বলছে দোলকপিণ্ডের যেই ব্যাসার্ধ সেটা, দোলকপিণ্ড কোনটা, দোলকপিণ্ড হচ্ছে এইটা, এটাকে একটু বড় করে রাখি এবার, ঠিক আছে। এই হচ্ছে দোলকপিণ্ড, এই দোলকপিণ্ডের ব্যাসার্ধ জানতে চাইছে। তো হচ্ছে এই দোলকপিণ্ডের ব্যাসার্ধ কি, আর ধরে নিলাম, এটা তো আমি জানি না কত, আর আপনাকে জি এর ভ্যালু দেওয়া আছে 9.8, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাকে দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, এটা দেওয়া আছে দোলনকাল, আর হচ্ছে জি এর ভ্যালু দেওয়া আছে, বলছে ববের ব্যাসার্ধ বা গোলকপিণ্ডের ব্যাসার্ধ কত সেটা। তো আমরা সূত্র কি জানি, সূত্র হচ্ছে T ইকুয়াল টু 2 পাই √L বাই জি। L কি, L হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য কি L প্লাস R, তাই না। তাহলে L প্লাস যদি R হয়, তাহলে এখন দেখেন, তাহলে আপনার T এর ভ্যালু আপনি জানেন, 2 পাই তো জানেনই, জি এর ভ্যালু 9.8 জানেন, আর L এর ভ্যালু হচ্ছে 0.98 মিটার জানেন, তাহলে R এর ভ্যালু এখান থেকে বের হয়েই যাবে, খুবই সহজ। তো আপনারা এটা বাড়ির কাজ করে ফেলবেন, ঠিক আছে। ক্যালকুলেশন করতে হবে, অঙ্ক সহজ, ঠিক আছে, মানে একটু টাইপ ভিন্ন, এই জন্য একটু করলাম আর কি, আহামরি কিছু না, সহজ অঙ্ক। কি লিখছি, আচ্ছা দেখেন, একটা সেকেন্ড দোলক আছে, ঠিক আছে। সেকেন্ড দোলক বলা মানে কি, তার টি এর মান কত, 2 সেকেন্ড, আগে লিখে ফেললাম। একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক মান দেয়, ঠিক আছে। আচ্ছা, এটা একটু পরে করতে হবে, এটার থিওরি এখনো হয়নি, ঠিক আছে, এটা থিওরি করব, পরেরটারও থিওরি করব। এই পর্যন্ত কি সবার ঠিক আছে কিনা, সবাই এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে জানান। 0.013 মিটার, ওকে ফাইন। হাই হাই, এটা কি নাম, আচ্ছা এই নাম নিয়েই পড়ে আছেন সবাই, ওকে ফাইন। আজান দিয়ে দিবে, তার আগেই হচ্ছে ভাইয়া এখন একটা ইম্পর্টেন্ট টপিক বলবো, এটা নিয়ে আপনাদের অনেকেরই সমস্যা থাকে, তো আমার সাথে থাকবেন, ঠিক আছে। মনে করেন কোনো একটা সরল দোলকের দোলনকাল, ঠিক আছে, কোনো একটা সরল দোলকের দোলনকাল হচ্ছে কত, 2 সেকেন্ড। তো যাদের দোলনকাল 2 সেকেন্ড তাদেরকে আমরা সেকেন্ড দোলক বলি, ঠিক আছে। তাহলে দেখেন 2 সেকেন্ডে সে আদি যে অবস্থান থেকে একবার যায় আবার ফেরত আসে, মানে একটা পূর্ণ দোলন সম্পন্ন করে, ঠিক আছে। 2 সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন করে, তার মানে পূর্ণ দোলন করতে কত সময় লাগে, 2 সেকেন্ড লাগে, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে সে কি করে, অর্ধ দোলন দেয়, তার মানে 1 সেকেন্ডে সে কি করে, একটা অর্ধ দোলন দেয়, 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন, ঠিক আছে। ভাইয়াকে আর 5-7 মিনিট সময় দিবেন, তার মধ্যে শেষ হয়ে যাবে, এরপর গিয়ে নামাজ পড়তে যান, ঠিক আছে। এখন দেখেন আমাদের দিনে কতগুলো অর্ধ দোলন দেয়, তাহলে সেটা বের করি। 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়, তাহলে একদিন সমান কত, একদিন সমান হচ্ছে যে আপনার 24 ঘন্টা। 24 ঘন্টায় আপনারা যদি 24 × 3600 দেন, তাহলে হচ্ছে 24 ঘন্টা কত সেকেন্ড, 86,400 সেকেন্ড, ঠিক আছে। তাইলে দেখেন 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়, তাহলে একদিনে 86,400 সেকেন্ডে কয়টা অর্ধ দোলন দেবে, 86,400টা অর্ধ দোলন দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়, কারণ হচ্ছে যে একটা পূর্ণ দোলনে 2 সেকেন্ড লাগে, তাহলে 86,400 সেকেন্ডে কয়টা অর্ধ দোলন দেবে, 86,400টা অর্ধ দোলন দিবে, ঠিক আছে। তো এখন এখানে একটা ব্যাপার আছে, আপনাদের এই দোলনকালের অঙ্কে বা হচ্ছে যে আপনাদের সরল দোলকে কিছু কথা বলে। আপনাকে যদি বলে যে এই জিনিসটা, মনে করেন জিনিসটা কিভাবে বুঝাই, দাঁড়ান। আচ্ছা, মনে করেন একটা বৃদ্ধ লোক, ঠিক আছে, একটা বৃদ্ধ লোক, সে তার তরুণ বয়সে মনে করেন রমনা পার্কে একটা চক্কর দিয়ে আসতো, এখান থেকে এখানে চক্কর দিয়ে আসতো তরুণ বয়সে, তখন তার টোটাল সময় লাগতো হচ্ছে পুরো একটা চক্কর দিয়ে আসতে মনে করেন আপনার 200 সেকেন্ড,
ঠিক আছে। এখন সে বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেলে তার একটু সময় বেশি লাগারই কথা। তো মনে করেন তার সময় বেশি লেগে হয়েছে কত, 205 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখন কি হয়েছে দেখেন তো, মানে এটা ছিল তার হচ্ছে প্রথম দোলনকাল, T1 ছিল এটা, আর পরবর্তীতে যখন সে বুড়ো হয়ে গেছে তখন তার দোলনকাল হয়েছে কত, T2 হয়েছে এটা, ঠিক আছে। তার মানে তার কি হয়েছে, দোলনকালের সময় বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তার কি হয়েছে, যে একটা সম্পূর্ণ পথ ঘুরে আসতে তার যেই সময়টা লাগছে সেটা বৃদ্ধি পাইছে, সেটা বৃদ্ধি পায় কত হয়েছে, 205 হয়েছে। তার মানে তার দোলনকালটা বেড়ে গেছে, ঠিক আছে। তো এই যে তার দোলনকালের যে একটা বৃদ্ধি পাইলো, এই ঘটনাটা আমার সরল দোলকের ক্ষেত্রেও ঘটে, ঠিক আছে। তো সেটা নিয়ে বলবো। আজান দিতেছে, একটু অফ যাই ভাইয়া, হ্যাঁ আজানটা আমরা একটু শুনি, তারপরে হচ্ছে যে ইয়ে করবো। আচ্ছা, আজান শেষ হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম যে একটা বুড়ো লোক, সে হচ্ছে আগে হচ্ছে যে একবার যখন ঘুরে আসতো তরুণ বয়সে তখন তার 200 সেকেন্ড লাগতো, এখন সে একটু বুড়ো হয়ে গেছে তো এখন তার সময় লাগে 205 সেকেন্ড, ঠিক আছে। তো এখন বুড়ো একই পথ ঘুরে আসছে কিন্তু তার সময় কত হয়েছে, বেশি হয়ে গেছে না, 5 সেকেন্ড সময় বেশি লাগতেছে না। তার মানে সে কি হয়েছে, 5 সেকেন্ড সে ধীর হয়ে গেছে, বা আমরা বলতে পারি কি তার আগের যে গতি ছিল সেই গতির সাপেক্ষে সে 5 সেকেন্ড ধীর গতিতে চলতেছে, ঠিক আছে, বা 5 সেকেন্ড স্লো হয়ে গেছে সে, ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, তো এখন আমাদের সরল দোলকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলে যে আমাদের আপনার সরল দোলক x সেকেন্ড, মনে করেন একটা সরল দোলক সে হচ্ছে n সেকেন্ড, n বলি বা m বলি, আচ্ছা আমার নাম বলি, t সেকেন্ড ধীরে চলে, ঠিক আছে। t সেকেন্ড ধীরে চলে মানে কি, মানে হচ্ছে যে তার আগে যে সময় লাগতো এখন হচ্ছে কি একটু বেশি সময় লাগতেছে এক একটা দোলন সম্পূর্ণ করতে। কথা কি ক্লিয়ার? যে আমরা ধীরে চলে বলতে কি বুঝালাম, ওই যে বুড়ো লোকের মতো, বুড়ো লোক 5 সেকেন্ড ধীরে চলে, ঠিক আছে, মানে তার আগের থেকে বেশি সময় লাগে। তো এখন ও হচ্ছে সরল দোলক, বুড়ো হয়ে গেছে, তো ওর এখন কি t সেকেন্ড ধীরে চলতেছে সে, ঠিক আছে। তো এখন আমি যদি দিনের হিসাবের সাথে যাই, আমার তো হিসাবে ছিল যে একদিনে 86,400 সেকেন্ড, তাহলে একদিনে 86,400টা কি অর্ধ দোলন দিবে, ঠিক আছে। কিন্তু এখন একদিনে তার মানে 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়, তাই তো। তো এখন যদি সরল দোলকটা t সেকেন্ড ধীরে চলে, তার মানে t সেকেন্ড সে কি ধীরে চলতেছে। তো t সেকেন্ড যদি ধীরে চলে, t সেকেন্ডে সে কয়টা অর্ধ দোলন দিবে, 1 সেকেন্ডে তো একটা অর্ধ দোলন দেয় বলে জানি, তাহলে t সেকেন্ডে তার তো t সংখ্যক অর্ধ দোলন দেওয়ার কথা, তাই না। t সময়ে তার তো t সংখ্যক অর্ধ দোলন দেওয়ার কথা। আশা করি বুঝতে পারছেন যে 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়, এখন সে যদি t সেকেন্ড ধীরে চলে তার মানে t সেকেন্ডে তার t সংখ্যক অর্ধ দোলন দেওয়ার কথা, কিন্তু যেহেতু ধীরেই চলতেছে তার মানে কি t সেকেন্ডে কি সেই পরিমাণ দিতে পারে তো নাই, ঠিক আছে। তার মানে তার টোটাল দিনে, মানে দিনে সে t সেকেন্ড ধীরে চলে, এটা বলে আপনাদেরকে, ঠিক আছে, দিনে t সেকেন্ড ধীরে চলে। তো আমরা কি জানি 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়, তার মানে t সেকেন্ডে t সংখ্যক অর্ধ দোলন দেয়। তো t সেকেন্ড যদি ধীরেই চলে সে, তার মানে t সংখ্যক অর্ধ দোলন সে কম দিতে পারবে একদিনে, ঠিক আছে। তাইলে একদিনে দেওয়ার কথা কি 86,400 সেকেন্ডে, 86,400 সেকেন্ডে 86,400টা অর্ধ দোলন দেওয়ার কথা, কিন্তু সে তো t সংখ্যক অর্ধ দোলন কম দিবে, কারণ হচ্ছে সে এই পরিমাণ ধীরে চলে বলাই আছে। তার মানে কি আপনার 86,400 সেকেন্ডে সে কত, 86,400 মাইনাস t সংখ্যক অর্ধ দোলন দিবে এখন, ঠিক আছে, মানে সে এখন অসুস্থ, বুড়ো হয়ে গেছে।
তো সে যখন বুড়ো হয়ে গেছে তখন আর সে আগের মতো পারতেছে না, যে আগে 200 সেকেন্ডে যে পরিমাণ যাইতো একবার ঘুরে আসতো, এখন আর 200 সেকেন্ডে পুরোটা ঘুরে আসতে পারে না, একটু কম ঘুরে আস, ঠিক আছে। এখন 200 সেকেন্ড, এখন 205 সেকেন্ড লাগে পুরোটা ঘুরে আসতে, কিন্তু 200 সেকেন্ডে তাহলে কি একটু কম ঘুরতে পারবে বা হচ্ছে পুরো পর্যায়ে সম্পন্ন করতে পারবে না। তাহলে আগে যদি টি সেকেন্ডে এতগুলো অর্ধদোলন দিত, এখন কি আর টি সেকেন্ডে অতগুলো পারবে না, কারণ এতটুকু তো ধীরে চলে। তাহলে 86,400 সেকেন্ড থেকে তার কি এত সংখ্যক কমে যাবে প্রতিদিন। বলছে যে দিনে টি সেকেন্ড ধীরে চলে, তাহলে দিনে কি এত পরিমাণ টি সংখ্যক অর্ধদোলন কম দেবে সে, ঠিক আছে। তাহলে 86,400 সেকেন্ডে সে হচ্ছে এত সংখ্যক অর্ধদোলন দিবে এখন, মানে টি সংখ্যক কমে গেছে। তাহলে অতএব 1 সেকেন্ডে সে কয়টা অর্ধদোলন দিবে? 86,400 বিয়োগ টি ডিভাইডেড বাই 86,400, ঠিক আছে। কি লিখলাম? আচ্ছা, সেকেন্ডের হিসাব করতেছি, ঠিক আছে। তাহলে এখন দেখেন, আচ্ছা ঘটনাটা উল্টা করে বলি, হ্যাঁ ঘটনাটা উল্টা করে বললে একটা সূত্র দাঁড়াবে, 86,400 মাইনাস টি সংখ্যক অর্ধদোলন দেয় হচ্ছে এখন 86,400 সেকেন্ডে। তাহলে একটা অর্ধদোলন দেয়, এটা কি অর্ধদোলন সংখ্যা, একটা অর্ধদোলন দেয় হচ্ছে 86,400 বিয়োগ হচ্ছে 86,400 মাইনাস টিটা সেকেন্ডে, ঠিক আছে। এত সেকেন্ডে একটা অর্ধদোলন দেয়। তাহলে অতএব এখন আমার কথা হচ্ছে একটা পূর্ণ দোলন হইতে কয়টা অর্ধদোলন লাগে? একটা পূর্ণ দোলন হইতে 2টা অর্ধদোলন লাগে, ঠিক আছে। তাহলে আমি এখন দেখি একটা পূর্ণ দোলন হইতে তার কত সময় লাগে, তার মানে 2টা অর্ধদোলন দিতে তার কত সময় লাগে সেটা বের করি। 2টা অর্ধদোলন দিতে তার সময় লাগে 2 ইন্টু 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস টি সেকেন্ডে, ঠিক আছে। তো আশা করি টি সেকেন্ড ধীরে চললে, ঠিক আছে, টি সেকেন্ড যদি ধীরে চলে তাহলে তার এই যে 2টা অর্ধদোলন মানে কি একটা টোটাল পর্যায়কাল, ঠিক আছে। তার মানে টি সেকেন্ড যদি ধীরে চলে তাহলে তার 2টা অর্ধদোলন দিতে সময় লাগবে এত, এটা আমরা বের করে ফেললাম। তাহলে 2টা অর্ধদোলনে যেই সময় লাগে সেটাই তো তার দোলনকাল। তার মানে টি সেকেন্ড ধীরে চললে তার দোলনকাল টি এর ভ্যালুটা কত? দোলনকাল টি এর জন্য সূত্র হবে এটা। আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝলে আমাকে জানান, আমি আবার বলবো, ঠিক আছে। ফাইনালি আরেকবার বলবো, আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা চলে যাব, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা, হ্যাঁ। তো এখন দেখেন টি সেকেন্ড ধীরে চলছে বলছি, ঠিক আছে। কেউ না বুঝে থাকলে আমাকে জানান, হ্যাঁ। এখন মনে করেন টি সেকেন্ড দ্রুত চলে, ঠিক আছে। তো টি সেকেন্ড যদি দ্রুত চলে, এখন মনে করেন 1 সেকেন্ডে একটা অর্ধদোলন দেয়, তো টি সেকেন্ডে কয়টা অর্ধদোলন দেবে? টি সংখ্যক অর্ধদোলন দিবে, ঠিক আছে। তো আগে 86,400 সেকেন্ডে ঘুরতো কয়বার, মানে আপনার কয়টা অর্ধদোলন দিত? 86,400টা, ঠিক আছে। এখন কত? যেহেতু দ্রুত চলে তার মানে একটু বেশি দিবে, ঠিক আছে। তার মানে এখন 86,400 সেকেন্ডে আপনার 86,400 প্লাস টি সংখ্যক অর্ধদোলন দিবে, ঠিক আছে। যখন হচ্ছে সরলরেখ দ্রুত চলবে, যে টি সেকেন্ড দ্রুত চলে তার মানে হচ্ছে এত সংখ্যক অর্ধদোলন দিবে, ঠিক আছে। তাইলে হচ্ছে এখন দেখেন 86,400 প্লাস টি সংখ্যক অর্ধদোলন দেয় 86,400 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কয়টা দেয়? 86,400। তো আবার অনুরূপভাবে আমরা কি করব, 2 সেকেন্ডে কয়টা দেয়? 2টা অর্ধদোলন দিতে কত সময় লাগে সেটা বের করবো, হ্যাঁ। তো 2টা অর্ধদোলন দিতে যেই সময় সেটাই তো আমার পর্যায়কাল বা দোলনকাল, ঠিক আছে। দোলনকাল টি যদি হয় তাহলে কত? 86,400 ইন্টু 2 ডিভাইডেড বাই 86,400 প্লাস টি। তো এখান থেকে আপনার সূত্রটা কি হয় দেখেন, এটা মুখস্থ করার কিছু নেই, আপনি নিজে করতে পারেন। তো এখান থেকে ওরা বের করে কি, যে আপনার যদি কম সংখ্যক দোলন দেয়, যদি টি সেকেন্ড কম হয়, ধরা হচ্ছে যে আপনার সে যদি টি সেকেন্ড ধীর হয়ে যায়, ধীর যদি হয়ে যায় টি সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে কি হয়? নিচে বিয়োগ হয়। আর যদি টি সেকেন্ড ফাস্ট হয়ে যায় তাহলে নিচে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তো ওরা এই জিনিসটাকে সূত্র আকারে লেখে যে 2 ইন্টু 86,400 ডিভাইডেড বাই হচ্ছে যখন হচ্ছে যে আপনার সময় বৃদ্ধি পাবে তখন হচ্ছে যে টি যোগ, হ্রাস পাবে তখন কি টি বিয়োগ। এই হচ্ছে ওদের শর্টকাটের সূত্র দাঁড়ায়, ঠিক আছে। কেউ যদি না বুঝে থাকেন আমাকে জানান, এটা জানলেই আজকের টপিক শেষ। আচ্ছা ক্লিয়ার ভাইয়া? ওকে ভাইয়া, ফাইন। একজন বলছেন, বাকিরাও বলবেন আশা করি, ঠিক আছে। তো এইটা যদি বুঝেন তাইলে মনে করেন যে আমরা বাকি 2টা অঙ্ক আশা করি করতে পারবো, ঠিক আছে। প্রথমে হচ্ছে যে আপনারা শেষের অঙ্কটা করে আসেন। শেষের অঙ্কটা কি বলছে? একটা সেকেন্ড দোলককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে দৈনিক 12 সেকেন্ড ধীরে চলে, ঠিক আছে। পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি কাকে? একটা সেকেন্ড দোলককে। তার মানে সেকেন্ড দোলকটা যখন ভূপৃষ্ঠে ছিল তখন তার দোলনকাল কত ছিল? 2 সেকেন্ড। সেকেন্ড দোলক বলার কারণে 2 সেকেন্ড। এখন যখন পাহাড়ের চূড়ায় নিয়ে গেছি তখন দৈনিক 12 সেকেন্ড ধীরে চলে, ঠিক আছে। তার মানে আপনাদের নতুন যে ভ্যালু, আচ্ছা এখন ভ্যালুটাকে ধরেন n ধরলাম, যে কত সেকেন্ড ধীরে চলছে? 12 সেকেন্ড ধীরে চলছে, ঠিক আছে। তার মানে 12 সেকেন্ড ধীরে চলা মানে কি? সে কয়টা অর্ধদোলন
মানে কম দিবে, 12টা অর্ধদোলন কম দিবে, সেটা তো আমরা বুঝেই গেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দৈনিক 12 সেকেন্ড ধীরে চলে। এখন বলছে পাহাড়ের চূড়ায় তার যে দোলনকাল সেই T2 এর ভ্যালুটা কত, ঠিক আছে। তাহলে 12 সেকেন্ড ধীরে চললে আমার যে দোলনকাল হবে সেটা আমরা বের করতে পারি না। সেটা আমরা কিভাবে বের করি, আমরা কিন্তু এটা জানতাম যে যখন সে ধীরে চলে তার মানে কি 86,400 মাইনাস 12 সংখ্যক, এই যে দেখেন দৈনিক বলছে, দৈনিক, ঠিক আছে, দৈনিক মানে প্রতিদিন, তার মানে 86,400 মাইনাস 12 সংখ্যক অর্ধদোলন দেয় সে এখন দৈনিক, তার মানে 86,400 সেকেন্ডে এই পরিমাণ দেয়। তাহলে সে দুইটা অর্ধদোলন দেয় কত সময়ে, 2 ইন্টু 86,400 বিয়োগ হচ্ছে 86,400 মাইনাস 12, ঠিক আছে। তাহলে দুইটা অর্ধদোলন দিতে যেই সময় লাগে সেটাই তো আমার দোলনকাল টি। আর এটা তো কোথায় দেয়, এই ঘটনাটা কোথায় ঘটে, পাহাড়ের চূড়ায় না, তার মানে এটাই হচ্ছে T2, ঠিক আছে। তো আশা করি T2 এর ভ্যালুটা এখানে কিভাবে বের করছে আপনারা বুঝে গেছেন, ঠিক আছে। এটা জাস্ট বিয়োগ করবেন, এটার সাথে গুণ করবেন, অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। কেউ যদি না বুঝে থাকেন আমাকে জানান। এটা আজকে ফাইনাল ম্যাথ, এখন ফাইনাল ম্যাথ করব, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শেষ। আচ্ছা আরেকটা অঙ্ক বাকি। সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক মান দেয়, ঠিক আছে। তার মানে ভূপৃষ্ঠে সেকেন্ড দোলকের আপনার টিটা কত, T1 হচ্ছে 2 সেকেন্ড। এখন বলছে উপগ্রহে নিয়ে গেলে তার দোলনকাল কত হবে, T2 কত হবে, ঠিক আছে। তো এখন বলছে পৃথিবীর ব্যাসার্ধ উপগ্রহের ব্যাসার্ধের 6 গুণ, ঠিক আছে। পৃথিবীর ব্যাসার্ধটা উপগ্রহের ব্যাসার্ধের 6 গুণ, তাইলে উপগ্রহের ব্যাসার্ধ যেটা সেটা ধরেন আর, ঠিক আছে, সরি আর না ধরি, ছোট আর ধরি, হ্যাঁ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর কি হবে, উপগ্রহের ব্যাসার্ধের 6 গুণ হবে, ঠিক আছে। আবার বলছে পৃথিবীর ভর উপগ্রহের ভরের 90 গুণ, ঠিক আছে। তার মানে উপগ্রহের যে ভর সেটাকে আমি ধরলাম m, তাহলে পৃথিবীর ভর বড় m হচ্ছে কি ওইটা 90 গুণ, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। ও আচ্ছা, এটা তাহলে এইটার অঙ্ক না, হ্যাঁ। তাহলে এখন বলছে কি দোলনকাল কত, ঠিক আছে। বলছে উপগ্রহে নিয়ে গেলে দোলনকাল কত, পৃথিবীতে থাকলে দোলনকাল এত, উপগ্রহে নিয়ে গেলে কত, এটা জানতে চাইছে, তাই না। তো এখন দেখেন, আশা করি সব ডেটা লিখছি, আচ্ছা না ডেটা মুছি। তাহলে এখন দেখেন যখন পৃথিবীতে থাকে তখন T ইকুয়াল টু কি 2π√L/g, ঠিক আছে, এই তো ঘটনা। আর যখন হচ্ছে যে আমি উপগ্রহে নিয়ে যাব তখন T2 কত, 2π√L/g, ঠিক আছে। তো একই সরল দোলককে নিয়ে যাচ্ছি, তার মানে তাদের ক্ষেত্রে এল সেম, হ্যাঁ, এল সেম। এখন তাদের মধ্যে চেঞ্জ হচ্ছে কি, খালি এই জিটা চেঞ্জ হচ্ছে, এটা কি পৃথিবীতে ওয়ার্ল্ড, আর এটা কি উপগ্রহে, তার মানে মনে করেন কোথায় এটা, যাই হোক একটা কোথাও মনে করেন 2 লিখলাম, পাশে দিয়ে 2 লিখলাম চিহ্নিত করার জন্য। এখন আপনি কি করবেন, আপনি করবেন কি 1/2, তো 1/2 করেন, তার মানে কত T1/T2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে যে আপনার G11 ডিভাইডেড বাই GW, এই হচ্ছে দাঁড়াচ্ছে, হ্যাঁ। তার মানে এখন দেখেন আপনি এখান থেকে T1 এর ভ্যালু জানেন, ঠিক আছে, T2 এর ভ্যালু বের করতে হবে, G11 এর ভ্যালুও জানেন না, GW এর ভ্যালুও জানেন না, ঠিক আছে। তাহলে এখন দেখেন G1 এর ভ্যালু কি, আমরা কি জানি, G ইকুয়াল টু কি Gm/r², এটা তো পৃথিবীর ক্ষেত্রে, তাই না। আর আচ্ছা হ্যাঁ দেখেন এখানে এটা লেখা যাবে না, G ইকুয়াল টু কি, G ইকুয়াল টু Gm/r², এটা তো যে কোনো বস্তুর ক্ষেত্রে আপনি যখন অভিকর্ষ ত্বরণ বের করতে চান সেটা, তাই না। তাহলে G11 মানে কি, G11 তো হচ্ছে মহাবিশ্বের ওই যে বাইরের যে বস্তুটা আছে তার জন্য, তাহলে তার ক্ষেত্রে কি হবে, G গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক। m এর জায়গায় কি হবে, m এর জায়গায় আমাদের পৃথিবীর ভর আসতো, এই ক্ষেত্রে কি হবে, ওই বস্তুর ভর আসবে, ওই বস্তুর ভর কত, ওই বস্তুর ভর হচ্ছে আপনার এই m, ঠিক আছে, Gm ডিভাইডেড বাই, তার ক্ষেত্রে r এর ভ্যালু কত আসবে, r এর ভ্যালু আসবে হচ্ছে আপনার এই যে 6, আচ্ছা কই এই r², ঠিক আছে, এইটা আসবে। আর হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে কি আসবে, পৃথিবীর ক্ষেত্রে আসবে হচ্ছে Gm ডিভাইডেড বাই r², এই তো ঘটনা। তাহলে এখন দেখেন Gm ছোট m ডিভাইডেড বাই r² ইনটু r বড় হাতের r, r এর জায়গায় কত 6r, তার মানে 36r², কারণ r² আছে, ইনটু G ইনটু m, m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে আপনার 90m, ঠিক আছে, m এর ভ্যালু কত 90m। তো এখন দেখেন তাহলে এই G আর এই m, এই Gm কাটাকাটি, এই r² কাটাকাটি, তাহলে আপনার এখানে কত দাঁড়াচ্ছে 36/90, ঠিক আছে, 36/90 ইকুয়াল টু কত, T1 এর ভ্যালু কত 2 সেকেন্ড ডিভাইডেড বাই T2। তো এখন দেখেন আপনার এখন কি দাঁড়ালো 2/T2 ইকুয়াল টু 36/90, এখান থেকে T2 এর ভ্যালু সবাই বের করে ফেলতে পারবেন না, ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবেন, সেটাই আপনাকে জানতে চাইছে, ঠিক আছে। অঙ্কটা খুবই সহজ, আশা করি সবাই বুঝছেন। কেউ যদি কিছু না বুঝে থাকেন আমাকে একটু জানান, দেখি যদি কিছু না বুঝতে পারেন আমাকে একটু জানান, আমি এখন ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাকে একটু জানান কুইক। আচ্ছা এরই মাধ্যমে আমাদের
আপনাদের যে পর্যাবৃত্ত গতি, সেই পর্যাবৃত্ত গতির কিন্তু আমি সব থিওরি করাই ফেলছি আমার মতে, ঠিক আছে। এছাড়া আপনাদের কোনো থিওরি যদি আপনাদের বইতে এক্সট্রা থাকে আমাকে জানাবেন, আমি করাই দেবো, কোনো সমস্যা নেই, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আর হচ্ছে আরেকটা ক্লাস, সেটা হচ্ছে রেকর্ডেড করব আমি, মানে হচ্ছে রেকর্ডেড ম্যাথ ক্লাস, ঠিক আছে। রেকর্ডেড বানানো লিখতেছি না এখন, রেকর্ডেড একটা ম্যাথ ক্লাস হবে, ঠিক আছে। তো সেইটার মধ্যে আমি চেষ্টা করবো যে সব টাইপের ম্যাথ করায় দেওয়ার জন্য। আর কেউ যদি কিছু না বুঝে থাকেন সবাই ক্লাস নোট পোস্ট করবেন, আর কেউ যদি কিছু না বুঝে থাকেন আপনারা হচ্ছে যে আমাদের গ্রুপের মধ্যে জানাবেন, ঠিক আছে। তো আপনারা কারা কারা আমার সাথে আছেন এবং কারা কারা কোনো সমস্যা ফিল করতেছেন কিনা বা সব বুঝছেন কিনা আমাকে একটু জানান। ওয়ান ফাইনাল মোমেন্ট, এখনই ছুটি দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। সব চলেই গেছে এখন। আচ্ছা, তাইলে হচ্ছে যে একটা রেকর্ডেড ম্যাথ ক্লাস হবে শেষ, তার এটার থিওরি কমপ্লিট। হ্যাঁ, থিওরি কমপ্লিট, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ। আর হচ্ছে যে ক্লাস কি 4:30টায় হবে কিনা আমি বুঝতেছি না, কারণ 4:30টায় দেখেন দুইবার আজান দেয়, 4:30 বাজে একবার আসরের আজান দেয়, আর হচ্ছে মাগরিবের একটা আজান দেয়। তো এর মধ্যে দিয়ে কীভাবে করবো আমি জানি না। আপনারা সকালে টাইম ম্যানেজ করতে পারলে সব থেকে ভালো হয়, আমি সকালে ক্লাস নিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।